প্রিয় দর্শক, দেশের বিভিন্ন খাত ঠিকমতো চলছে কিনা তা তদারকি করবার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর সহ রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, রয়েছেন জনপ্রতিনিধিরাও। সুনির্দিষ্টভাবে তাদের দায়িত্ব বন্টন করা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থেকে শুরু করে মশা মারা, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, নদী খালবিল ও সরকারি সম্পত্তি দখলমুক্ত করা, মাদক, ইফটিজিং, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, ঋণ খেলাপি, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি সহ প্রায় প্রতিটি ব্যাপারে নির্দেশ দিতে হচ্ছে মহামান্য আদালতকে। তাহলে সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধিরা কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা কি করছে? এই প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আদালতকেই কেন সব বলতে হচ্ছে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে 6 জন বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আহসানুল ইসলাম টিটু, জাতীয় সংসদের সদস্য, টাঙ্গাইল 6। আপনাকে স্বাগত আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত আলোচনায়। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন আসসালামু আলাইকুম, আমি মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমি নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমি ইকতেদার আহমেদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। যাচ্ছি গোল টেবিলে। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়, কেন আদালতকেই সব বলতে হয়। আমাদের সঙ্গে এই বিষয়ে বলবার জন্য যিনি উপযুক্ত, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। বছর 3 আগে অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতির নিমন্ত্রণক্রমে আমরা কয়েকজন সুপ্রিম কোর্ট থেকে গিয়েছিলাম অস্ট্রেলিয়া, আমাদের তখনকার প্রধান বিচারপতি মুজাম্মেল হোসেন সাহেবের নেতৃত্বে। তো অস্ট্রেলিয়ান যে প্রধান বিচারপতি মহিলা ছিলেন, উনি আমাদের বললেন যে দেখো, তোমাদের উপমহাদেশে, উনি শুধু বাংলাদেশের কথাই বললেন না, গোটা উপমহাদেশের কথা বললেন, যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা বাংলায় যেটাকে আমরা বলতে পারি জনস্বার্থ মামলা, সেটাতে আমরা সত্যি, কিন্তু তোমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, সেটাতে আমরা সত্যি ঈর্ষান্বিত। তোমরা এত ভালো এই অ্যাসপেক্টটা এত সুন্দর কিভাবে করছো, আমরা কিন্তু তোমাদের সাথে তাল মিলিয়ে থাকতে পারিনি। তো সেটা, তার সাথে আমি একটু যোগ করব যে আমি যে দেশে পড়াশোনা করেছি, যুক্তরাজ্যে, যেখানে পার্লামেন্ট অত্যন্ত ভাইব্রেন্ট পার্লামেন্ট, যেখানে সংসদ সদস্যরা কোনো মন্ত্রীকেই ছাড়েন না কোনো কিছু অঘটন ঘটলে বা কোনো কিছু নিষ্ক্রিয়তা দেখা দিলে, হ্যাঁ, তারা কিন্তু মন্ত্রীকে বাধ্য করেন কাজ করতে। সেখানেও কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অনেক আছে, কিন্তু আমাদের মতো অতটা নেই, কিন্তু বেশ কিছু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে এবং পৃথিবীর অন্যান্য ডেভেলপড কান্ট্রিগুলোতে আছে। তো এইখানে আপনার কথার সূত্র ধরে প্রথমে আমরা বলতে চাই যে সেই ফরাসি যে দার্শনিক মন্টেস্কো, উনি একটি তত্ত্ব দিয়েছিলেন, তাই না, সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলা হয়। উনি বলতেন যে 3টি ক্ষমতায় যদি একই হাতে থাকে তাহলে সেখানে হয়, উনি যে শব্দটা ব্যবহার করেছেন, টিরানি উইল এনসিউ, যদি ইফ অল দি পাওয়ার্স আর কনসেন্ট্রেটেড ইন ওয়ান হ্যান্ড অর ওয়ান অথরিটি। সেই থেকে আপনার সেই সেপারেশন অফ পাওয়ারটা ডেভেলপ করলো। এরপরে সেপারেশন অফ পাওয়ারের সাথে আর একটা নতুন তত্ত্ব অ্যাড হলো, সেটা হলো আপনার সেপারেশন অফ পাওয়ারের সাথে যে আপনার একের উপর অন্যের লিমিটেড কর্তৃত্ব। তো সেই মন্টেস্কো পরবর্তীকালে যেসব সংবিধানগুলো হয়েছে সারা বিশ্বে, যুক্তরাষ্ট্রের সংবিধান, তারপরে ব্রিটিশ কলোনিগুলো চলে যাওয়ার পরে যেসব সংবিধান, আমাদের সংবিধান ইত্যাদি হয়েছে, সেখানে কিন্তু এই সেপারেশন অফ পাওয়ার এই তত্ত্বের উপরে সবগুলো সংবিধান রচিত হয়েছে, আমাদেরটা সহ, আমাদের 72-এর আমাদের সংবিধান সহ। সেখানে 3টি বিভাগ, রাষ্ট্রের 3টি বিভাগ, একটি হচ্ছে প্রশাসন বিভাগ, একটি হচ্ছে আইন প্রণয়ন বিভাগ, আর একটি হচ্ছে বিচার বিভাগ। এই 3টি বিভাগের যে ক্ষমতা, তাদের যে কর্মক্ষেত্র, সেটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। এক্সিকিউটিভের কথা বলা হয়েছে, তারা এই থাকবে, এই হলো তাদের সীমানা। বিচারেরও সীমানা নির্ধারণ করা হয়েছে। পার্লামেন্টের সীমানা তো খুবই
সুন্দর, এমনিতেই বোঝা যায় তাদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু তারপরে ওই যে আপনার আরেকটা আছে ব্যালেন্স অফ পাওয়ার, এই তিনটার মধ্যে সেপারেশন অফ পাওয়ার, কিন্তু একের উপর অন্যের, যেমন ধরুন সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্বাধীন, কিন্তু তাদের অ্যাপয়েন্ট কে করছে? সরকার করছে ইন এ সেন্স। আবার এক্সিকিউটিভ তারা স্বাধীন সাংবিধানিকভাবে তাদের যে ক্ষমতার মধ্যে, কিন্তু আবার তাদের কাজকর্মে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিন্তু ইন্টারফেয়ার করছে, তাই না? তাদের কাছে পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়, জবাবদিহি সরকারকে। সুতরাং তিনটা অর্গানই কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। মানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এটাকে বলে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, যে প্রত্যেকের কাজকে পাহারা দিবে, চোখে চোখে রাখবে। এক্স্যাক্টলি, পাহারা দিবে। মডার্ন ডেমোক্রেসি টিকে আছে এই চোখে চোখে রাখার মধ্যে। কারণ যেটা বলা হয় অ্যাবসলিউট সেপারেশন অফ পাওয়ার ইজ নাইদার প্র্যাকটিকেবল নট ডিজায়ারেবল। এটা সম্ভব না, কারণ একের উপর অন্যের এই ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু থাকতেই হবে প্রত্যেকটা অর্গানই। তো আমাদের দেশের সংবিধানে যেটা আছে 102, এখানে মাসুদ আছে এবং মুক্তা আছে, যারা ইকতেদার সাহেব আছেন, এখানে 102 কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে 102-এর ক্ষমতাটা কিন্তু হাইকোর্টের ক্ষমতা, এটা কিন্তু আপিল বিভাগের ক্ষমতা নয়। সেখানে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো কর্তৃপক্ষ যদি কিছু বেআইনি কাজ করে, অন্যায় করে, তাহলে হাইকোর্ট সেখানে ইন্টারফেয়ার করতে পারে এবং হাইকোর্ট সেই যে বেআইনি কাজটা সেটাকে সংশোধন করতে পারে। এমনকি হাইকোর্ট পার্লামেন্টে আইন প্রণয়ন হলে যদি দেখে যে সে আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে সে আইনটিও বাতিল করে দিতে পারে, যেটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন। ইংল্যান্ডের জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন, সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে আসলে বিচার বিভাগ, তাই তো? সুপ্রিম কোর্ট বলতে পারেন, ইনফ্যাক্ট হাইকোর্ট তারা ব্যাখ্যা করবে। 102-এর ক্ষমতা কিন্তু হাইকোর্টের ক্ষমতা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা নয়। তো এখন এইটা হ্যাঁ, ব্যাখ্যা করার ক্ষমতা তো অবশ্যই, সেটা আপনার দেখবেন 1803 সনে যখন প্রথম এই জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশনের তত্ত্বটা যখন প্রকাশিত হলো, আগে তো ছিল না, আগে এটা ধরা হতো না যে হাইকোর্ট একটি প্রণীত আইনকে বেআইনি ঘোষণা করতে পারে। ম্যাডিসন বনাম মারবারি কেসে 1803-এ চিফ জাস্টিস মার্শাল উনি প্রথম যে তথ্যটি দিলেন সেটি হলো যে না, কংগ্রেস আইন পাশ করলেও সেটাকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করে দিতে পারে, যেটা আপনার জুডিশিয়াল রিভিউ। আমরা আলোচনা আসবো আপনার কাছে, আপনি সূত্রপাত ধরিয়ে দিয়েছেন। ইকতেদার সাহেব, আপনি যদি একটু বলেন, যেটা আমরা বলেছি, কেন বাংলাদেশের সমস্ত বিষয়ে আদালতকেই কেন আসলে নির্দেশনা দিতে হয়? তাহলে অন্য মন্ত্রণালয়ের সংস্থা, দপ্তরগুলো কি ঠিকমতো চলছে না? দেখুন, এখন এই যে আমাদের যে সর্বোচ্চ আইন সংবিধানে কিন্তু বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, এবং এটা হচ্ছিল কর্তব্য না, এটাকে বলা হয়েছিল আবশ্যিক কর্তব্য। এখন আমাদের যে ধরেন আদালত আছে, উচ্চ আদালত এবং অধস্তন আদালত, এবং উচ্চ আদালত এবং অধস্তন আদালতের বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীন। তো এখন এই যে আদালতের ক্ষমতাও কিন্তু আইন দ্বারা, সংবিধান এবং আইন দ্বারা কিন্তু আদালতের ক্ষমতা নির্ধারণ করে দেওয়া আছে। আদালত কিন্তু অসীম ক্ষমতা ভোগ করে না। যে বিচারপতি মানিক সাহেব যে কথাটা বললেন যে রিট পাওয়ার, যেটা সেখানেও কিন্তু আছে যে আপনার যে ইকুয়ালি ইফিকেশাস রেমেডি যদি থাকে, তাহলে কিন্তু এই পাওয়ারটা ইনভোক করা যাবে না। তাহলে এই পাওয়ারটা আপনি ইনভোক করতে পারবেন যদি সমফলপ্রদ প্রতিকারে, যদি আপনার যদি অন্য কোনো আইনে বা অন্য কোনোভাবে যদি আপনি সমফলপ্রদ প্রতিকার যদি না পান, তখন আপনি রিট জুরিসডিকশনে যেতে পারেন। আমি যখন ল কমিশনে ছিলাম, তখন ল কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন এই বিচারপতি আফজাল সাহেব। তো উনি আমাকে বললেন যে ল কমিশন তো মূলত একটা রিসার্চ অর্গানাইজেশন, যে আপনারা একটা ডেটা নেন যে পাকিস্তান আমলে রিট কত হতো আর এখন কী পরিমাণ রিট হয়। তো তখন তো যারা উচ্চ আদালতে ছিলেন তারা তো, বা তখন যারা আইন পেশা নিয়োজিত ছিলেন, তারা কিন্তু খুব কশাস থাকতেন যে আসলেই কিন্তু এখানে রিট করার স্কোপ আছে কিনা। কারণ আমরা যদি প্রত্যেকটা ব্যাপারে যদি আমরা যদি রিট করতে যাই, সেখানে কিন্তু আদালতের মর্যাদার কিন্তু হানি ঘটে। এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের দেশের যে বিভিন্ন দপ্তর বা বিভাগ আছে, এখন বিভিন্ন দপ্তর বা বিভাগ যদি সঠিকভাবে যদি তাদের দায়িত্ব পালন করতো, তাহলে তো ধরেন আদালতের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিত না। এখন সঠিকভাবে দায়িত্ব পালন করে না বলেই হয়তো আদালতের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং শুধু বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্রই আদালতকে বলা হয়েছিল লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, যে জনগণের শেষ ভরসার স্থল। তাহলে এখান থেকে যদি মানুষ যদি প্রতিকার
না পায়, তাহলে কিন্তু তখন কিন্তু একটা সমাজের মধ্যে কিন্তু একটা চরম নৈরাজ্য বা চরম হতাশা বিরাজ করে আর কি। তো সেই জন্যই মানুষের আজকে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন বিভাগে গিয়ে বা বিভিন্ন দপ্তরে গিয়ে যদি দেখা যাচ্ছে যে প্রতিকার পাচ্ছে না, তখন কিন্তু শেষ আশ্রয়স্থল হিসাবে কিন্তু মানুষের আদালতে যাচ্ছে এবং আদালতের কাছে হয়তো প্রতিকার চাচ্ছে এবং আদালত কিন্তু নির্দেশনাও দিচ্ছে। এখন নির্দেশনা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছু নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে, কিছু নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না। তাহলে আমরা যদি আদালতকে কিন্তু একদম, আদালত তো হচ্ছে আদালতের মর্যাদা কিন্তু অসীম, আদালতকে কিন্তু আদালতের সমর্যাদার সঙ্গে কিন্তু আদালতকে রাখতে হবে। আর আমাদের যেমন সব কিছু তো আপনি ধরো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না, ওই জন্যই কিন্তু আদালতকে, এটাকে বলা হয় ইনহেরেন্ট পাওয়ার। প্রত্যেকটা আদালতকে, আমাদের নিম্ন আদালতেরও ইনহেরেন্ট পাওয়ার আছে, উচ্চ আদালতেরও ইনহেরেন্ট পাওয়ার আছে। আবার এই ইনহেরেন্ট পাওয়ার যে আপনি এক্সারসাইজ করবেন, যে সেখানেও কিন্তু একটা বিধিনিষেধ দেওয়া আছে। যদি ধরেন আইনের নির্ধারিত যদি বিধান থাকে, সেখানে আপনি ইনহেরেন্ট পাওয়ার ইনভোক করতে পারবেন না। আবার আইনের যদি বিধিনিষেধ থাকে, সেখানেও কিন্তু আইনের ইনহেরেন্ট পাওয়ার আপনি ইনভোক করতে পারবেন না। তো এই সকল বিষয় যদি বিবেচনায় নিয়ে যদি আমরা যদি আইনকে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের বিচার বিভাগের প্রতি মানুষের কিন্তু আস্থা আরও বৃদ্ধি পাবে। জি, মাননীয় সংসদ সদস্য, আপনি যদি বলেন টিটু ভাই। জি, আসলে আমাদের সংবিধানে কিছু মৌলিক অধিকার এদেশের জনগণের জন্য নিশ্চিত করা আছে। সংবিধানের 27 থেকে সংবিধানের 43 অনুচ্ছেদে এই অধিকারগুলিকে সুনিশ্চিত করা আছে এবং সংবিধানেরই 44-এ বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ। সেই অধিকার বলেই আপনার যদি কোনো মৌলিক অধিকার, আপনার যদি কোথাও মনে করেন যে আপনার মৌলিক অধিকার খর্ব হয়েছে, সেই জন্য আপনি বিচারপতি যেটা বলল শামসুদ্দিন সাহেব বলল যে 102-এর অনুচ্ছেদ অনুযায়ী আপনি হাইকোর্টে এগ্রিভড পার্সন হিসাবে আপনি যে বিচার চেতে পারেন যে আমার অধিকার কী হয়েছে। সো যে দৃষ্টিভঙ্গি থেকে আসলে আলোচনাটা শুয়েছে যে সব কিছুর ব্যাপারেই কোর্টে যাচ্ছে, তা না। আপনার দেশের মানুষের সচেতনতা যত বাড়বে, এদেশের সিভিল সোসাইটি এবং যারা বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে তারা যত সুসংগঠিত হবে, এই জিনিসগুলি তত বেশি ফ্লারিশ করবে। বিশেষ করে আমি যদি ইউএসের এক্সাম্পল দিই, 1960 সালে যেখান থেকে আসলে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা আসলে খুব সুপরিচিত হয়েছে, 60 সালের দিকে একজন বিচারপতি এটা করলো যে ওটার পরে কিন্তু আমেরিকার মূল যে এই যে লিগ্যাল সিস্টেমে একটা বড় সড় পরিবর্তন হয়েছে। ওখানে দেখা গেছে যে অনেক লেজিসলেশন পরবর্তীতে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের উপর ভিত্তি করে হয়েছে, অনেক কর্পোরেট চেঞ্জ হয়েছে, অনেক ক্লাস অ্যাকশন হয়েছে, যেখানে ধরেন অনেক লাইফ সেভ করা গেছে, অনেক বিষয়ে নতুন আইন প্রণয়ন করতে হয়েছে। আমার দৃষ্টিভঙ্গিটা হলো এরকম যে আমাদের মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি এবং কোর্টের যে ইনহেরিট পাওয়ার, সুপ্রিমেসি অফ দ্য, আমাদের যে সর্বোচ্চ আদালত, তাদের সেই মানে সুপ্রিমেসিটা প্রতিষ্ঠা করার জন্য মানুষ যখন যে কোনো জিনিস নিয়ে, উনি সুন্দরভাবে বলেছেন ইফতেখার আহমেদ সাহেব যে আমি যখন এগ্রিভড হব, আমার তো একটা জায়গা লাগবে যেখানে আমি যাব, সেখানে যেয়ে যদি আমি আমার কেসটা বলি এবং সেখান থেকে যদি একটা ডাইরেক্টিভ আসে, আমার যেটা মনে হয় যে ব্যালেন্স অফ পাওয়ার, লেজিসলেটিভ, জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ, এর মধ্যে যে একটা ব্যালেন্স থাকে, এটা প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা কি আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে? নো, ডেফিনেটলি আছে বলেই তো আজকে মানে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ব্যাপারে কৈফিয়ত তলব করা হচ্ছে, ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে এবং এক্সিকিউটিভ বডি সেটা পালন করছে। এবং শুধু তাই না, আমাদের দেশের এই যে বিভিন্ন সময় ডাইরেক্টিভ দেওয়ার আগে তো এক্সিকিউটিভ বডির দায়িত্বগুলাই ছিল পালন করবার, কেন এই পর্যন্ত যেতে হয়? না, এটা আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করে না কেন? দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন, আমি যেটা মশা মারতে হবে এইটাই কেন আমার আদালতকেই বলতে হবে? না, তাহলে সিটি কর্পোরেশনের দায়িত্বটা কি, কেন আদালতকে বলতে হবে? আপনি অন্যভাবে দেখতেছেন। জি, জিনিসটা হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হলো আপনার অধিকার যদি ক্ষুণ্ণ হয়, আপনি যদি মনে করেন যে যার যে কাজটা করা দরকার সে কাজটা করছে না, যতটুকু করা দরকার সে করছে না, তখন কিন্তু এই লিটিগেশনটা আসে। এটা কিন্তু এমন না যে এটা পারতেছে না বা করতেছে না, তা না। আরও এফেক্টিভ হওয়ার জন্য নদীর কথা আমরা চিন্তা করি, পরিবেশের কথা চিন্তা করি। এটা কিন্তু যে বাংলাদেশের কেস তা না, আমাদের পার্শ্ববর্তী ভারতেও অনেক যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে এসেছে।
এই আমেরিকার কথা তো বললাম, ইউকেতে এরকম অনেক বড় বড়ই আসছে। সো শুধুমাত্র যে বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে, কোর্ট ডাইরেক্টিভ দিচ্ছে বা ক্লাস অ্যাকশন হচ্ছে তা কিন্তু না, আমাদের দেশে উল্টা এটা নতুন, এবং আমাদের দেশে এই জিনিসটাকে একটু মিডিয়ার কাভারেজের জন্য বেশি করা হচ্ছে। বাট বাইরে কিন্তু এই জিনিসটাকে অনেক পজিটিভভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটাকে অনেক পজিটিভভাবে নেওয়া উচিত। এবং এই যে জুডিশিয়ারি, আমাদের যারা লেজিসলেটিভ এবং যে এক্সিকিউটিভের মধ্যে যে ব্যালেন্স, সেইটা এই যে 102 ধারায় হাইকোর্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বলে 44-এর মানে আমাদের সংবিধানের 44 যে মৌলিক অধিকার বলবৎকরণের যে অধিকার দেওয়া হয়েছে, যে কোনো এগ্রিভ পার্সন যখন যাবে তার মৌলিক অধিকার খর্ব নিয়ে, তখন যে ডাইরেক্টিভগুলো দিচ্ছে, এতে আরও গণতন্ত্র সুসংগঠিত হচ্ছে, আমাদের দেশের যে সিস্টেম, লিগ্যাল সিস্টেম অনেক বেশি সুসংগঠিত হচ্ছে, এবং এক্সিকিউটিভ অনেক বেশি কনসার্ন হচ্ছে। তাই আপনার তাই মনে হচ্ছে? আমি ওই দৃষ্টি থেকেই দেখতে চাই। মাসুদ আহমেদ তালুকদার একটু বলি। আপনাকে ধন্যবাদ। যে আজকে দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। কে বলছেন, পরিচয় দিয়ে যদি আপনার প্রশ্নটি রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন? খসরু বলছিলাম, পিরিজপুরের। জি খসরু ভাই, কাউখালী থেকে, কি অবস্থা বলেন অনেকদিন পরে? ধন্যবাদ আর টিভি পরিবারকে, আপনাকেও ধন্যবাদ। উচ্চ আদালতের রায়ের ফলে, উচ্চ আদালতে মানুষ যাওয়ার ফলে বাংলাদেশের অনেক স্পষ্ট বিষয় আমরা সুরাহা পেয়েছি, এজন্য উচ্চ আদালত যদি শ্রদ্ধা জানাই। আমার প্রশ্ন হলো, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির বিধিমালা, চাকরির যে নিয়ম কানুন, তারা কেন করছে না? আমাদেরকে কেন উচ্চ আদালতে যেতে হচ্ছে? এটা হলো প্রশ্ন। তাই যদি না হবে, তাহলে মানুষের শেষ আশ্রয়স্থল বলা হয় উচ্চ আদালত। তাহলে চাকরি বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নানা প্রশাসনের নিয়ম কানুন আছে, এই নিয়মের আওতায় কেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় না? আমার এই প্রশ্ন। জি অনেক ধন্যবাদ খসরু ভাই, কাউখালী থেকে। জি মিস্টার তালুকদার। আপনাকে ধন্যবাদ। দেখুন, এনারা আলোচনা করেছে এবং খুবই চমৎকার। টকশোতে আমরা আসি সাধারণ কথা সহজভাবে বলার জন্য। আমরা যখন আলোচনা গুরুগম্ভীর করে ফেলি এবং আমাদের আলোচনা যদি শিক্ষক সুলভ হয়ে যায়, তখন মানুষের কাছে সেটা কতটা সহজবোধ্য হয় বা কতটা উপকারী হয় আমাদের কথা শুনে, সেটা সম্পর্কে একটা সন্দেহ থেকে যায়। সেই জন্য আমি খুব সহজভাবে আমার উপলব্ধি একজন নাগরিক হিসাবে আমি আপনার কাছে উপস্থাপন করতে চাই এইভাবে। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, অর্থাৎ ক্ষমতা যার যত বেশি, ক্ষমতার কি বলে অপপ্রয়োগ বা অপব্যবহার তত বেশি হয়ে থাকে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছেন যে রাষ্ট্রের 3টি বিভাগ, এই 3টি বিভাগের কর্তৃত্ব যদি এক হাতে থাকে তাহলে জনগণের অধিকার খর্ব হবে, এটাই খুব স্বাভাবিক। এবং সেই কারণে এই সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সংবিধানেও বলা আছে যে বিশেষ করে বিচার ব্যবস্থা সম্পর্কে বলা আছে যে বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। এবং আপনি জানেন, এটাকে নিশ্চিত করার জন্য আমাদের দেশে উচ্চ আদালতে একটি মামলা হয়েছিল এবং সেটা সর্বশেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিতে গিয়ে এই কথাই বলেছে। এবং সেখানে দেখা গেছে যে এই সুপ্রিম কোর্টে, অর্থাৎ বিচারকদের বা বিচারপতিদের কর্তৃত্বে কারা থাকবে, কাদের হাতে কর্তৃত্ব থাকবে, সেটা নিশ্চিত করা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে দেখা গেছে যেটা সেটেল প্রিন্সিপাল, সেটাকে আবার ভিন্ন রূপে ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে। আমি সেদিকে আর এত ডিটেলস যাব না। এখন বিষয়টা কি দেখেন, যেমন বলছেন শুধু বেআইনি কাজ করলে, যিনি বেআইনি কাজ করছে তাকে আইনসম্মত কাজ করতে বাধ্য করা শুধু এটাই নয়, যিনি আইনসম্মত কাজ করছেন না তাকেও আইনসম্মতভাবে তার কাজটি করানো। এখন কি হয়েছে, যেমন স্বাভাবিকভাবে দেখি একজন নাগরিক, তাকে নিয়ম হলো পুলিশ যদি গ্রেপ্তার করে বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে তাকে নোটিশ করতে হবে বা তার পরিবারকে জানাতে হবে যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। এটা তার আইনসম্মত অধিকার। আমাদের সুপ্রিম ল এবং আমাদের দেশের বিচার ব্যবস্থার যে আইন দ্বারা চলে সেখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় দেখা গেছে যে অনেক মানুষকে দীর্ঘদিন যাবৎ নিয়ে আটক করে রাখা হয়েছে। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকার করছে না যে তারা তাকে গ্রেপ্তার করছে। আর একটা দুঃখজনক বিষয় হলো এই যে একজন নাগরিককে গ্রেপ্তার করার আগে কে গ্রেপ্তার করছে সেটা নিয়েও নানা রকম ধূম্রজাল। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক যখন হাইকোর্ট ডিভিশনে ছিলেন, ওনার নিজেরই ব্যক্তিগত অনেক ইনিশিয়েটিভ আমার মনে আছে।
আমি সেগুলোকে ওইভাবে ডিটেলস না করে শুধু এইভাবে বলতে চাচ্ছি যে অনেক সময় এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাক্টেড আপন অ্যাপ্লিকেশন বলতে হয়েছে যে মিস্টার এক্স ওয়াজ অ্যারেস্টেড বাই ল এনফোর্সার্স হোয়ার হি শুড বি প্রডিউসড, এবং দেখা গেছে অনেক সময় তারা বলছে আমরা করি না বা করা হয় না বা ইত্যাদি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এই যে বিষয়টা, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি? আপনি দেখেন দুধে ভেজাল, পরিবেশ ইটের বাটা করে পরিবেশটা ধ্বংস করে দিচ্ছে। এখন আমাদের প্রশাসন কী জন্য আছে? কাজটা কার? ইটের বাটা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। এখন যাদের দায়িত্ব, বা মনে করেন রাষ্ট্রকে লোকালি রিপ্রেজেন্ট করে কে ডিপ্টি কমিশনার, এবং তার কাছ থেকেই সম্ভবত অনুমতি নিতে হয় ইটের বাটা বা ইত্যাদি। এখন বোধহয় পরিবেশ ওইখান থেকেও একটা ছাড়পত্র নিতে হয়। কিন্তু দেখা গেল যে কোনো না কোনো কারণে যেখানে বা যে সকল জায়গায় একটা ইটের বাটা করার কথা ছিল না বা উচিত না, সেখানে ইটের বাটা হয়ে গেছে। তাহলে যে কর্তৃপক্ষ এটাকে সুপারভাইজ করার দরকার, এটাকে তারা প্রিভেন্ট করার দরকার, তারা কিন্তু তা করছে না। এখন বিষয়টা কি হলো, একজন এই যে আপনি বললেন যে একজন আর পা কাটা গেছে, এটা তো দায়িত্বটা কার? এই অপরাধটা যেনারা করেছেন তারা যে কর্তৃপক্ষের আওতায় আসবেন সেই তাদেরই কিন্তু এটা দায়িত্ব ছিল। কিন্তু দেখা গেল তারা এতটাই উদাসীন। এবং যেই কথাটা জনাব ইকতেদার বলেছেন যে আদালত আসলে মানুষের ভরসার শেষ আশ্রয়স্থল, এবং আমাদের সংবিধানে সে কারণেই কিন্তু বলা হয়েছে যে আদালত সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, প্রশাসনিক প্রভাব থেকে আদালত মুক্ত থাকবে। এখন আমাদের সমাজ ব্যবস্থায় যদি আদালত নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে হবে কি, নাগরিকের যে প্রত্যাশা সেটা কিন্তু আর বাস্তবায়ন হচ্ছে না বা হবে না। একটা জিনিস আমাদের এটা সবসময় খেয়াল, একজন দর্শক যোগ দিয়েছেন, ফোনটি নিচ্ছি আমরা। কে বলছেন? পরিচয় দিয়ে যদি আপনি প্রশ্নটি রাখুন। কে বলছেন? তানজিন আরিফিন বলছি, মানিকগঞ্জ থেকে। বলুন। আমার প্রশ্নটা হলো যে আমরা এই অতি সম্প্রতি যদি লক্ষ্য করি যে তাহলে দেখতে পাবো যে উচ্চ আদালত নির্বাহী বিভাগের অনেক বিষয়ে ঘন ঘন রুলিং বা সুমোটো রুল দিচ্ছে। আমার প্রশ্নটা হলো জনাব আলোচক, শ্রদ্ধেয় আলোচক বিন্দুর কাছে, যদি নির্বাহী বিভাগের যেখানে তারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারতেন তাইলে উচ্চ আদালতকে এই ঘন ঘন হস্তক্ষেপ করতে হতো না। এই বিষয়টা ওনারা কি বলবেন? জি, আপনি যদি শেষ করেন। হ্যাঁ, উনি খুব চমৎকারভাবে বলেছেন, আপনাকে ধন্যবাদ। এইটা আমার কথাটাও এইটাই যে দেখুন, যার যেটি কাজ, যার যেটি দায়িত্ব, তিনি যদি সুচারুরূপে সম্পন্ন করেন তাহলে হবে কি, আদালতকে হস্তক্ষেপ করতে হয় না। যেমন জনাব শামসুদ্দিন চৌধুরী বলেছেন যে উনি যখন অস্ট্রেলিয়াতে গেছিলেন সেখানে সেখানে চিফ জাস্টিসকে কোট করে একটা কথা বলেছেন। মজার ব্যাপারটা হলো এই যে ওইখানে স্থানীয় কর্তৃপক্ষ যারা থাকেন বা যে সকল কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে ওই দেশের নাগরিকদের কোনো হেট্রেট থাকে না, তারা ধরেই নেয় যে কোনো নাগরিকের যে কোনো সমস্যা হলে প্রশাসন যারা যেটার দায়িত্বে সেটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমাদের দেশে এইটার প্র্যাকটিসটা এখনও ফেয়ার না, এবং ফেয়ার হচ্ছে না বলে আপনি দেখেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মশার ওষুধ কেন ছিটানো হচ্ছে না সেই কারণে রুল ইস্যু করে আক্ষেপ করে বলছেন যে মশা মারা হয় নাই কেন, সেই জন্য হাইকোর্টকে রুল দিতে হয়। আপনি দেখেন যার পাটা কেটে গেল তার ক্ষতিপূরণ দেওয়াটা মানবিক দায়িত্ব না? যার ভাইটা মরে গেল, যার উপরে পুরো পরিবারটা মানে নির্ভর করতো। সুতরাং এই জিনিসগুলোকে হাইকোর্ট, এবং এইটা কিন্তু আইনসম্মতভাবেই করে। আপনি আর্টিকেল 102 যেটা শামসুদ্দিন চৌধুরী সাহেব বলছেন বিচারপতি, তো মজার ব্যাপার হলো এইটা আইনের ক্ষমতা আছে। স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতেন তাহলে হতো কি, হাইকোর্টকে এত দূর যেতে হতো না। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে যাবো। বাংলাটা প্রবাদী আছে যে হাইকোর্ট দেখানো, এই যে ছোটোখাটো ব্যাপারেও কেন হাইকোর্টে আমাদের যেতে হয়, এই প্রবাদেরই একটা রিফ্লেকশন কিনা আসলে, যেটা হাইকোর্টে যাওয়ার কথা ছিল না, এমনিতে সমাধান হওয়ার কথা ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকবৃন্দকে এবং আরটিভির দর্শকদের। আমি আগস্ট মাস, শোকাবহ আগস্ট, আমি জাতির পিতা এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। এতক্ষণ আমি অনেকের বক্তব্যই শুনলাম, অত্যন্ত সারগর্ভ আলোচনা। আমি একটু সহজভাবেই আমি বলার চেষ্টা করব। আমার কাছে প্রথম যেটা মানে বিবেচ্য বিষয় সেটা হলো আপনি বলতে চাচ্ছেন যেটা, যে এগুলো হাইকোর্টে কেন যায়, সব কিছুতে হাইকোর্টের হস্তক্ষেপ কেন করতে হয়, বা বিষয়টা তো এরকম। এবং আপনি কিছু কিছু বিষয়ের কথা বলেছেন, যেমন ডেঙ্গু, মশার ঔষধ, তারপর কখনো কখনো রেপ কেস বা কুপিয়ে হত্যা, বন্দুকযুদ্ধ, অথবা খাদ্যে ভেজাল, ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি আপনি বলেছেন।
তা এখন আমার প্রথম বক্তব্য হলো যে এটা ঠিক যে আমাদের রাষ্ট্রের তো তিনটা অর্গান, একটা হলো কি আইন বিভাগ, এটা শাসন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। হ্যাঁ, তো এখন আদালতটা তো আমরা জানি যে সেটা বিচার বিভাগ, এবং এদের মূল কাজ হলো বিচার করা। এবং আমরা নিজেরা জানি যে দেশের সমস্ত আদালত মিলে প্রায় 35 লক্ষ মামলার পাহাড় জমা আছে। হ্যাঁ, এটাও সত্য কথা। আবার এটাও সত্য কথা, রাষ্ট্রের যে তিনটি অর্গান, এই তিনটি অর্গানের কাজ কি যদি আমরা একটু সংক্ষেপে যদি চিন্তা করি, যেমন আইন বিভাগ কি করে বা জাতীয় সংসদ, সেখানে সংসদ সদস্যরা সার্বভৌম, জনগণের পক্ষে তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলে সংসদে, এবং তারা হলো জনপ্রতিনিধি, এই সেন্সে তারা জনগণের সেবক। এরপর আমরা বলতে পারি যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, তারা কি করে, পার্লামেন্টে যে আইনটা পাশ হয় এবং এদের কিন্তু সুনির্দিষ্ট দায় দায়িত্ব রয়েছে সাংবিধানিক, পার্লামেন্টে যে আইনটা পাশ হয় সেই সেগুলোকে বাস্তবায়ন করা, সেটা হলো শাসন বিভাগ বা নির্বাহীদের। সেখানেও কিন্তু জনগণের সেবক, তারা জনগণের সেবা করছে। এবং সর্বশেষ যেটা বিচার বিভাগ, সেখানে কি হয়, এদের দায়িত্ব হলো ন্যায় বিচার করা, এবং এনারা বিচার করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করা। এখন এই যে তিন বিভাগের মধ্যে যে দায়িত্বটা বন্টন করা হলো, তাদের সুযোগ সুবিধা বা তারা যে বেতন পাচ্ছে, যেটা আমি বাংলা ভাষায় বলবো, বা সুযোগ সুবিধা পাচ্ছে, সেগুলো কিন্তু জনগণের অর্থায়নই হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকাতেই কিন্তু তাদের বেতন হচ্ছে। আরেকটু সহজভাবে আমি বলি যে এই তিনটা বিভাগই কিন্তু জনগণের সেবক, জনগণের সেবা করবে, জনগণের চাহিদা, জনগণ কি চায়, জনগণের কে ন্যায় বিচার দেওয়া বা জনগণের মনের যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করা, জনগণের জন্য কাজ করা, সোজা কথা জনমুখী। এখন আরেকটা উদাহরণ দেই, একজন ওসি বা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আদালত, হাইকোর্ট প্রায় ডেকে আনেন বা কোর্টে আসতে বলেন, তখন ওনারা কোর্টে আসেন। সাধারণ জনগণ ভাবে যে এটাতে কিন্তু তারা একটা অন্যরকম একটা উন্মাদনা বা উৎফুল্ল হয় যে এত ক্ষমতাধর মানুষদেরকে তাহলে কোর্টে আসতে হয় তাদের। এটা কিন্তু তাদের কাছে একটা ইতিবাচক মেসেজ যে তাহলে তাদেরও কারো না কারো জবাবদিহিতা আছে। সাধারণ জনগণ তো হয়তো, যারা কমন পিপলের কথা আমি বলছি, যারা খুব বেশি শিক্ষিত না, এবং তারা চায় যে এই ক্ষমতাধর লোকগুলাকে হাইকোর্ট ডেকেছে, সেখানে নিয়েছে, অতএব এটাও কিন্তু তাদেরকে উচ্চাশায় উচ্চকিত করে। এখন আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সেটাগুলো যে এই হাইকোর্টের যে বিভিন্ন ব্যাপারে যে সিদ্ধান্ত দিচ্ছে বা রুল ইস্যু করছে, এই যে বিষয়গুলা, সেগুলা কিন্তু তারা, আমি মনে করি না যে এগুলা তাদের দায়িত্বের বাইরে কোনো কিছু। এগুলা সারা পৃথিবীব্যাপী সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে মহামান্য হাইকোর্ট কিন্তু নির্দেশনা দিয়ে থাকে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা হচ্ছে। এবং আমি আপনাকে আরও দুটি উদাহরণ দিব যে ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী হত্যা মামলার বিচার প্রশ্নে নিম্ন আদালতের যে পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের জন্য হাইকোর্ট থেকে কিন্তু 7 দফা নির্দেশনা দেওয়া হয়েছিল। এটা কিন্তু হাইকোর্ট থেকে এসেছিল। এরপরে বলবো 10 বছর আগে শিক্ষাঙ্গনে নারীদেরকে যৌন হয়রানির ব্যাপারে, সে ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্টভাবে হাইকোর্ট থেকে নির্দেশনা গিয়েছিল। এবং আমি মনে করি যে শুধু এইটা হলো সামান্য দুটা উদাহরণ মাত্র, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট থেকে এভাবে নির্দেশনাগুলো দেওয়া হয়, এবং এগুলো অবশ্যই আমাদের, আমি মনে করি যে একটা ইতিবাচক প্রভাব সমাজে পড়ে এবং মানুষও উপকৃত হয়। তাই সবচেয়ে বড় কথা হলো যে ওনাদের মূল কাজ ন্যায় বিচার নিশ্চিত করা, বিচার করা, কিন্তু এই কাজগুলো যদি ওনারা করে সেটা আমি মনে করি না সেটা ভালো। কত হাজার মামলা, হ্যাঁ, মামলার স্তূপ জমে আছে, সেটা হলো মূল কাজ, কিন্তু পাশাপাশি যে এই কাজগুলো, সেগুলোও কিন্তু সারা পৃথিবীব্যাপী, পৃথিবীর যে কোনো দেশে আদালতের ক্ষেত্রে আমরা দেখব উচ্চ আদালত, হ্যাঁ, সেগুলো কিন্তু হয়, সেগুলো হয়। অতএব এটা আমি মনে করি না যে এটা এমন নতুনত্ব কিছু আমাদের দেশে, এটা সারা পৃথিবীব্যাপী কিন্তু হয়। জি, মনি আপা যদি বলেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, নিজেকে খুব বড় বড় মনে হলো, কারণ আমি কখনোই এত পরে দিইনি। আমি ধরেছিলাম মানিক সাহেব অথবা আমাদের মাসুদ ভাই অথবা উনি। যাই হোক, আমি মেন কথায় আসি। আমি এই ব্যাপারে তো অত বেশি জানি না, তবে যেটুকু জানি, আজকে সঞ্চালক মহোদয় যেটা বলেছেন যে কেন আদালতকেই নির্দেশনা দিতে হয়। আদালত তো শেষ আশ্রয়স্থল, এতক্ষণের কথায় সবাই অবশ্যই যারা দেখছেন জানেন। শেষ আশ্রয়স্থলে যদি আমার যেইখানে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামলে বা নাপাতে যেটাই কাজ হচ্ছে, আমি কেন সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব? এবং আমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে কি আমার নাপা কোনো কাজ করবে? আমি এটা সবার উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা। এবং পাশাপাশি ছোটবেলা যে পড়েছিলাম কুইনাইনের জ্বর ছাড়ায়, কিন্তু কুইনাইনের জ্বর হলে কে ছাড়াবে?
আমি সেই জায়গা থেকে খুব ভীত সন্ত্রস্ত, সেই জায়গা থেকে আমি কথা বলছি। আমি যখন কথা বলছি তখন গতকালকে আপনার একটা ফরমাইশি আদেশ বন্ধ করার জন্য আপনার জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্টের কিন্তু একটা হাইকোর্টের যে সম্মেলন কেন্দ্র সেখানে কিন্তু একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। তার মানে যে জায়গাটা আমরা ভীত, সেই জায়গায় কিন্তু বড় বড় লয়াররাও ভীত, এবং সেইখানে বড় বড় লয়ারের সাথে অনেক সাবেক বিচারপতিরাও আছে। হয়তো বর্তমান যারা আছে তারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তবে এই জায়গায় একটা কথা বলতে চাই, একটা প্রমাণস্বরূপ ইটের ভাটা নিয়ে যে মাসুদ তালুকদার সাহেব যে কথাটা বললেন, আমি আরও ভয়াবহ দিকে যাব। ইটের ভাটা শুধু পরিবেশই ধ্বংস করছে না, আপনারা যদি দেখেন যে আপনার বর্ডার এরিয়ায় যত ইটের ভাটা আছে, সেই বর্ডার এরিয়ার ইটের ভাটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে ইটগুলো রপ্তানি হয়ে যাচ্ছে, বিনিময়ে আসছে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য। এই যে আমাদের মাটিগুলো তারা নিয়ে যাচ্ছে, অন্য সব কিছু গেলে হয়তো ফেরত পাওয়া যায়, কিন্তু মাটিটা ফেরত পাওয়া যায় না। বিনিময়ে আমাদের কি হচ্ছে, আমাদের সন্তানরা আরও 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 বেশি আপনার মাদকাসক্ত হচ্ছে। সেই মাদকাসক্ত থেকেও কিন্তু অনেক অনেক এখানের যে আজকের কথাগুলো, এই যে অনিরাপদে গাড়ি চালানো, মানুষকে খুন করা, গুম করা, এগুলোও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সে জায়গায় আমি আমার জায়গায় আবার ফেরত আসছি। আমি শুধু জানতে চাই আপনাদের মাধ্যমে, মহামান্য আদালত যখন ডেঙ্গু নিয়ে এলজিআরডি মন্ত্রণালয়কে তলব করলেন আমরা দেখলাম, কিন্তু তার রেজাল্ট আমরা কি দেখেছি? তার রেজাল্ট আমরা দেখেছি মহানগর উত্তর দক্ষিণের যে মেয়রদ্বয়রা, ওনারা বলেছেন যে আমাদের মশার প্রয়োগ করা হচ্ছে, আমাদের মশা আকাশপথে যেহেতু কোনো দেয়াল নাই, অতএব উত্তরের ওষুধ দক্ষিণে যাচ্ছে, দক্ষিণের ওষুধ উত্তরে যাচ্ছে, কিন্তু মশা মরছে না। এবং তারপরে কি বলেছে, আরও ভয়ঙ্কর যে তথ্য দিয়েছেন যে সেপ্টেম্বরের আগে কোনো মশার কোনো ওই ধরনের প্রায়োগিক কোনো মশা মারা যাবে এই ধরনের ওষুধ আমরা আনতে পারবো না। সেপ্টেম্বরের পরে নর্মালি কোনো ডেঙ্গু থাকবে না। সেই জায়গা থেকে আমি বলছি যে এইখানে কি আমি মহামান্য হাইকোর্টকে ছোট করছি না? প্রকারান্তরে হাইকোর্টের একটা কথা বলা মানে ওটা হচ্ছে শিরোধার্য, ওটা আমাকে পালন করতে হবে। একমাত্র বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় দুইটা জায়গাকে মহামান্য বলা হয়, একটা রাষ্ট্রপতির ক্ষেত্রে, একটা হাইকোর্টের ক্ষেত্রে। তো সেই যেখানে আমি মহামান্য বলছি তাকে কিন্তু আমি প্রকারান্তরে পালন করছি না। আমি যদি নদী দখলের কথা বলি, এটাও আমরা আদেশটা শুনেছি, আমরা কি দেখেছি যে নদী দখলে আমরা ছাড়াতে পেরেছি 100% বা 50%? আমি যদি আরও আগে ফিরে যাই, যে হকার উচ্ছেদের ব্যাপারে যে রুল জারিটা হয়েছিল, আমরা কি ঢাকা শহরে ফুটপাত থেকে কোনো হকার সরাতে পেরেছি? আমরা সবাই কিন্তু এখানে ইউজ টু যে হকার কি পরিমাণ আছে। আমি যদি খাদ্যে ভেজাল, যে 52টা খাদ্যে ভেজালের কথা বলেছিল, সেটা সম্ভবত 12ই মেতে যে রুল জারিটা হয়েছিল, তারপরে এবং 13ই মেতে ওয়াসার পানি দূষিত হওয়ার যে রুল জারিটা হয়েছিল, এই দুটোর জন্য বলা হয়েছিল যে 15ই মের মধ্যে জবাবদিহিতা মহামান্য কোর্ট চান। সেই জায়গায় আমরা দেখেছি ওয়াসার এমডি কি বলেছে, পৃথিবীর সবচেয়ে সুপেয় পানির নাম হচ্ছে ওয়াসা, ঢাকা। তা এই যদি হাইকোর্ট, মহামান্য হাইকোর্টকে যদি সম্মান করার জায়গা হয়, আমি জানি না আমার সরকারি দলের আমার মাননীয় এমপি মহোদয় এবং সাবেক এমপি এবং সাবেক বিচারপতি মহোদয় আছেন, যিনি এত গুরুত্বপূর্ণ, এত সিরিয়াস বিচারপতি, যে অনেক বাংলাদেশের অনেক প্রথিতযশা বুদ্ধিজীবীরা হাত জোর করে ঘন্টার পর ঘন্টা ওনার সামনে দাঁড়িয়ে থাকছে, অপমান আত্মহত্যা করতে মানে প্রয়োগিত হয়েছে। অথচ উনারা যে রুল জারি করলো, রুল যখন পালন হচ্ছে না, জিরোর কোটায় যখন রুলটা যাচ্ছে, তখন আমি কি বলবো? এইখানে আমি আইনের অনুশাসনের কথা যদি বলি, আমি এতক্ষণ যেটা শুনলাম যে আমাদের তিনটা অর্গানকে আমরা কখনো এক হতে পেরেছি? আমি সঞ্চালক মহোদয়ের কাছে আবারও বলতে চাই, পঞ্চদশ সংসদে যে বিলটা পাশ হয়েছিল, সেই বিলটা পাশের সময় কিন্তু সংসদ সদস্যরা হাত জয়যুক্ত হয়েছে বলে বিল পাশ করে দিল। আমরা অবাক বিস্ময়ে সংসদে থেকে তাকিয়ে দেখলাম, কারণ আমরা ভীষণভাবে সংখ্যালঘিষ্ঠ সেইখানে। সেই জায়গায় আমরা যখন দেখলাম বিল পাশ হয়েছে, কিভাবে বিল পাশ হলো? বললো যে আমরা আদালতের আদেশকে শিরোধার্য করে এই বিল পাশ করেছি। কিন্তু আমরা দেখলাম ওই বিল পাশ হওয়ার বহু পরে, শুধু বছর পরে না, প্রধান বিচারপতি রায় দেওয়ার পরে 10 মাস, উনি অবসর নেওয়ার 10 মাস পরে সেই পূর্ণাঙ্গ আমরা রায় পেয়েছি। যে রায় পাওয়ার অনেক আগেই
এইটা প্রয়োগ হয়েছে। তা যে মহামান্য আদালতকে আমরা বলছি, আমরা কি প্রকারান্তরে আইন বিভাগ বা শাসন বিভাগ সেটাকে ফলো করছি, নাকি আমরা বাধ্য করছি বিচার বিভাগকে রুল জারি করে? এবং আপনাকে আরেকটা কথা এটার সাথে বলতে চাই, শুধু এই কথা কেন আদালতকে নির্দেশনা দিতে হবে এটা না, শুধু সঙ্গে যে কোনো কথায় শাসক গোষ্ঠী বলেন যে আমরা কিছুই জানি না, সব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন। আমার জন্য 24 ঘন্টা, সরকারি দলের এমপির জন্য 24 ঘন্টা, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য 24 ঘন্টা। উনি যখন গুলশানে আগুন লাগে 20 তলা ভবনে, উনি বিদেশ থেকে উনি আগুন নিভান। উনি যখন ভূমিকম্প হন উনি হুকুম জারি করে ভূমিকম্প বন্ধ করেন। উনি যখন বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাস হয় উনি হুকুম জারি করে বা সারা রাত জেগে থেকে বন্ধ করেন। তাই না? আমার কথা হলো সরকারের এত অপচয়ের দরকার কি, এতগুলো এমপি মন্ত্রীর দরকার কি? যদি সব কিছুতে এই মহামান্য আদালত আর মাননীয় প্রধানমন্ত্রীকেই কাজ করতে হয়, মাথা ব্যথা করতে হয়, মাথা ঘোরাতে হয়, তাহলে আমি মনে করি যে এইটার বোধহয় আমি মনে করি যে খুব বেশি দরকার নাই এতগুলো। আমি আরেকটা কথা একটা লাইন বলে শেষ করব। জনগুরুত্ব বিষয়ে যে কথাটা বলেছেন আমার বোন মুক্তাপা, যে 10 বছর আগে ধর্ষণের আদেশ দিয়েছে এই মহামান্য কোর্ট, আমি তাকে বলতে চাই 10 বছরের মধ্যে কি ধর্ষণ কমেছে না বেড়েছে? যদি বেড়ে থাকে তাহলে ধর্ষণের উপর যদি বেড়ে থাকে তাহলে কত পার্সেন্ট? আমি জাস্ট আমার কিউরিওসিটি, দিস ইজ মাই কিউরিওসিটি, আমি জানতে চাই এই সমাজের কাছে, শাসক গোষ্ঠীর কাছে, দেশের বড় বড় প্রথিতযশা বুদ্ধিজীবী এবং বিচারপতিদের কাছে ধর্ষণের সংখ্যা এই 10 বছরে কত পার্সেন্ট বেড়েছে বা কমে থাকলেও আমি জানতে চাই। জি, আপনি যদি একটু বলেন, তারপর আমরা বিরতি যাব। আলোচক এবং মানিকগঞ্জ থেকে যে প্রশ্ন করেছিলেন ভদ্রলোক, তাদের প্রত্যেকের কথায় একটা জিনিস, একটা অত্যন্ত যৌক্তিক কথা ভেসে এসছে এবং আপনিও বলেছেন ইনফ্যাক্ট, যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি যে ফাংশনারি আছে রাষ্ট্রের, তারা যদি ঠিকমতো তাদের কাজটি পরিচালনা করেন তাহলে কিন্তু আর হাইকোর্টে রিট মামলার জন্য দৌড়াতে হবে না। এই কথাটি অনেক বছর আগে আমাদের সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেবও কিন্তু বলেছিলেন যে সব সরকারি ফাংশনারি যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে তো রিটের জন্য দৌড়াতে হয় না। বাট এই কথা আমি এর কথার সাথে সাথে আবার এটাও বলতে চাই যে এমনকি যুক্তরাজ্যের মতো দেশে অ্যাডভোকেট মাসুদ সাহেবের কথায় প্রসঙ্গে আসি যে পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, এটা 1930-এর দশকে লর্ড অ্যাটকিনসন এই কথাটি বলেছিলেন। কোন কনটেক্সটে বলেছিলেন? সেই কনটেক্সটেই যে যারা নির্বাহী বিভাগে আছে তারা কাজ করছে না বা তারা তাদের ক্ষমতা অ্যাবিউজ করছে, সেই অ্যাবিউজ প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম আদালতকেই কেন সব বলতে হবে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে অবসরপ্রাপ্ত বিচারপতি আপনি শেষ করতে পারেননি, আপনি যদি আরেকটু আলোচনা বিস্তার করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আইনের শাসন যেখানে অত্যন্ত স্ট্রংলি ভিজিবল, সেখানেও কিন্তু আপনার এই হাইকোর্টকে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। আমি ইংল্যান্ডের কথাই আসি। ইংল্যান্ডে একটি এক্সাম্পল দিচ্ছি, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে একটি এক্সাম্পল হলো পুলিশ পর্নোগ্রাফারদের প্রসিকিউট করছিল না। সেখানে ব্ল্যাকবার্ন নামক এক এমপি, উনি গেলেন হাইকোর্টে। লর্ড ডেনিং একজন খুব নামী বিচারপতি ছিলেন ইংল্যান্ডে, তার আদালতে, এবং সেইখান থেকে
আদালতকে তখন উনি বাধ্য করেছিলেন পুলিশকে অর্ডার দিতে যে এই পর্নোগ্রাফিক ম্যাগাজিন যারা বিক্রি করছে তাদের প্রসিকিউট করা হোক। জাস্ট একটা এক্সাম্পল। এবং ইদানিংকালে দেখুন টনি ব্লেয়ার যে অন্যায়গুলো করেছিলেন ইরাক যুদ্ধের সময়, সেগুলো কিন্তু হাইকোর্ট আদেশ দিয়ে তারপরে বের করেছে। ইদানিংকালে ব্রেক্সিট যে ইংল্যান্ড, সেখানেও কিন্তু হাইকোর্টের আদেশ দিতে হয়েছে। তো এই যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, এটা যে শুধু আমাদের দেশেই রয়েছে, ভারতের তুলনার কথায় আসি, সেখানে দুজন বিচারপতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, জাস্টিস কৃষ্ণা আয়ার এবং ভগবতী। এই দুজনের সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে কিন্তু ভারতের জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এর কিন্তু পজিটিভ কতগুলো দিক আছে। আমি আমার নিজেরই একটি ঘটনার কথা বলি। ছাদ থেকে একটি কনস্ট্রাকশন হচ্ছিল, একটি বিল্ডিংয়ের ইটা পড়ে এক লোক মারা গেল। এবং আরেকটি কথা বলি, একটি ল্যাবাইড নামে এক হাসপাতালে একজন রুগীকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। উনি ডায়রিয়ার রুগী ছিলেন, উনি মারা গেলেন। এদের আমি অনেকেই তলব করেছি, আমি এদের তলব করেছি, এগুলো কিন্তু কাজ হয়েছে। হাসপাতালগুলো সতর্ক হয়েছে এবং এখন দেখবেন ওই যে ইট পড়ে যে এক লোক মারা গেল, এরপর কিন্তু রাজুক বাধ্য হয়ে বলে দিয়েছে যে প্রত্যেক ওই আন্ডার কনস্ট্রাকশন বাড়ির আশেপাশে করে দিত। তো এইগুলো কিন্তু পজিটিভ। এইগুলোর ফলে, এবং আরেকটি কথা, মুক্তা যে কথাটি বলল যে ডিসিএসপিকে আমি অনেক দেখেছি, তাতে মানুষ খুশি হয়েছে। আমি মুক্তাকে বললাম যে আমরা তো শহরে থাকি, আমরা বুঝি না, কিন্তু যারা মফস্বলে থাকে তারা বোঝে ডিসি এবং এসপিদের অ্যাবিউস অফ পাওয়ার কতখানি। সুতরাং তারা এই জন্যই খুশি হয়। এই যে আমি বহু ডিসিএসপিকে তলব করেছি, এর ফলে কিন্তু তাদের আইনের প্রতি যে সম্মানবোধ, আগে একটা কথা ছিল যে হাইকোর্ট থেকে একটি অর্ডার গেলে তারা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিত, আজকাল কিন্তু আর সেটা করার সাহস পায় না। বিশেষ করে আমি বহুবার তলব করার পরে এখন হাইকোর্ট থেকে একটি অর্ডার আসলে তারা কিন্তু তাই না মাসুদ, এখন কিন্তু তারা ওইটা পড়ে দেখে যে কী অর্ডার আসলে, ভয় পায়। তো এই যে আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজমের ফলে কতগুলো পজিটিভ জিনিস এসছে। তবে তারপরে আমি একটা কথা বলবো যে সমস্ত এক্সিকিউটিভ মেশিনারিগুলো যদি সচেতন হয় তাহলে কিন্তু হাইকোর্টের এত কিছু করতে হয় না, কিন্তু তারপরে কিন্তু হাইকোর্টের করণীয় থাকবে। এখানে এমপি সাহেব একটি কথা বলেছেন যে 102 বা 44 অনুচ্ছেদের শুধু মৌলিক অধিকার না, কিন্তু 102-এ আপনি সেখানেও যেতে পারেন যেখানে একটি কর্তৃপক্ষ একটি বেআইনি কাজ করছে বা একটি কাজ যেটা তার করা উচিত সেটা করছে না, সেখানেও কিন্তু আপনি ম্যান্ডেমাস শেষরা রায় যে রিটগুলো আছে সেগুলোর দ্বারা আপনি হাইকোর্টে যেতে পারেন তাদের করতে। এই আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই যে খাল নদী ভরাট ছিল, এখানে হাইকোর্ট বিশেষ করে আমার আদালত, আমি যখন হাইকোর্টে ছিলাম, খায়রুল হক সাহেব, ওনার একটি রায়ের ফলেই, যেটি আপনার কন্টিনিউয়াস ম্যান্ডেমাস, যে যখনই কোনো নদী দখল হবে তখনই এই আইনটি প্রয়োগ হবে। এর ফলে যে নদীর যে ভরাট বন্ধ হয়ে গেছে তা আমি বলবো না, কিন্তু কাজ হচ্ছে, সেটাও কিন্তু একটা পজিটিভ লক্ষণ। জি, অনেক ধন্যবাদ। আসবো মিস্টার ইকতাদার, আপনি যদি বলেন। দেখুন, সারা পৃথিবীতে আদালতকে বলা হয়েছিল মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে উচ্চ আদালত এবং নিম্ন আদালত আছে, এই আদালতগুলো কি যথাযথভাবে মানুষের অধিকার সংরক্ষণ করতে পারছে কিনা। আপনি যদি আমাদের সংবিধানের দিকে তাকান, সেখানে বলা আছে যে একজন ব্যক্তিকে যদি আটক করা হয় তাহলে কিন্তু আটকের 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ মাইনাস দি পিরিয়ড অফ দ্য জার্নি, তাকে কিন্তু নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করতে হবে। এটা সংবিধানে যেমন বলা আছে, আবার ফৌজদারি কার্যবিধিতেও কিন্তু এই একই কথা কিন্তু বলা আছে। এবং আমরা অতীতে দেখেছি যে এটা কিন্তু যথাযথভাবে প্রয়োগ হতো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। তারপরে আপনি দেখেন যখন তখন, এবং যে কোনো ব্যক্তিকে আমরা দেখছি যে রিমান্ডে নিচ্ছে, এবং রিমান্ডে আপনি নিতে পারেন যদি যে কোনো মামলায় যদি তদন্তকালীন দেখা যায় যে আপনার সাক্ষ্য অপ্রতুল বা যে সাক্ষ্য পাওয়া গেছে এই সাক্ষীর উপর ভিত্তি করে মামলা প্রমাণ হবে না, তখন আপনি একজন আসামিকে আপনি রিমান্ডে নিতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে রিমান্ডে নিচ্ছে এবং রিমান্ডে নিয়ে তাকে শারীরিক এবং মানসিকভাবে তাকে অত্যাচার করা হচ্ছে বা নিপীড়ন করা হচ্ছে। এটা তো আইন তো পারমিট করে না। এখন আমাকে ধরেন আমাদের যে আদালত যদি ধরেন এই আমাদের যে এই আসামিদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার পরবর্তী যে যথাসময়ে যে আদালতে যে উপস্থাপন বা
হাজির করা হচ্ছে না, এই সকল ব্যাপারে যদি আদালতের যদি নজরদারি যদি আরও বাড়ানো যায়, তাহলে কিন্তু মানুষের হয়রানি বা মানুষের ভোগান্তি কমবে। আর রিমান্ড চাইলে আমি রিমান্ড দিয়ে দিব, এটা তো ধরেন, এবং বাংলাদেশে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যে রিমান্ডে নেওয়ার পরে তারপরে দেখা গিয়েছে যে আসামির বা অপরাধীর মৃত্যু ঘটেছে। তো সেখানে তো যদি রিমান্ডে নেওয়ার পরে যদি আসামি বা অপরাধীর যদি মৃত্যু ঘটে, তাহলে যার কাস্টডিতে মৃত্যু ঘটেছে তাকে তো অবশ্যই তো দায়িত্ব নিতে হবে। তো এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এখন আইনের যদি সঠিক প্রয়োগ হয় তাহলে এটার কিন্তু সুফল দেশবাসী পাবে, এটার সুফল কিন্তু জনগণ পাবে। জি টিটু। জি, আসলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, আমি একটু আমার ব্যক্তিগত দেই। আমাদের আলোচকরা অনেক কথা বলেছেন, অনেক রকম অ্যালিগেশনের কথা বলেছেন আমাদের দিকে, যে আমরা আসলে এক হওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি আর কি, যে 2002 সালে এপ্রিল মাসে আমার বাসা থেকে আমাকে পুলিশ নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে একদিন না 2 দিন আমাকে থানায় বসায় রাখা হলো। দ্বিতীয় দিনের পরে আমাকে একটা হত্যা মামলায় আসামি দেখিয়ে কোর্টে চালান দেওয়া হলো, এবং সেইখান থেকে আবার 3 দিনের রিমান্ডে নিয়ে আসা হলো। 3 দিনের রিমান্ড শেষে আমাকে হাজতে দেওয়া হলো, এবং সেই সাথে হাজতে যে আমি দেখলাম যে আমাকে ডিটেনশনও দেওয়া হয়েছে। তখন ডিটেনশন কথাটা 2002 সালে ডিটেনশন কথাটা প্রচলিত ছিল। সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার যে মানে আইনের শাসনের কথা তো আমরা অনেক বলি, মানে বক্তব্য দেওয়ার সময় আমাদের কোনো থাকে না আর কি। এখানে এই অভিজ্ঞতা কারোরই নাই, যে 48 ঘন্টা আমাকে থানায় বসায় রাখা হয়েছিল, যে বাদী পক্ষ দিয়ে যার মানে হাজব্যান্ড মারা গেছেন তাকে দিয়ে আমার নামটা দেওয়ানোর জন্য। যেহেতু 48 ঘন্টার মধ্যে দিতে পারে নাই, তারপরেও যেখানে মামলা হয়েছে, যে মামলায় আমার নাম নাই, তারপরেও আমাকে রিমান্ডে আনা হয়েছে, এবং পরবর্তীতে আমাকে আবার ডিটেনশনও দেওয়া হয়েছে। আজকে সর্বোচ্চ আদালত তখন ছিল বলেই কিন্তু আমরা হাইকোর্টে রিট করে সেই ডিটেনশন থেকে রক্ষা পেয়েছি। আবার এক মামলায় জামিন করার পরবর্তীতে আর একটা হত্যা মামলাও দেওয়া হয়েছে। সো আমাদের এই যে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি, সেটা হলো যে এই যে এক্সিকিউটিভ, জুডিশিয়াল এবং লেজিসলেটিভের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা রাখার জন্য এটা কি হঠাৎ করে কিন্তু হয় না। এই আইয়ুব খানের আমরা সবসময় কিন্তু কথা বলি, আইয়ুব খানের শাসন আমল আর কি, ওই যে নৈরাজ্যের ধারাবাহিকতা চলে আসতেছে, সেইখান থেকে আপনাকে প্রপার যে জুডিশিয়াল অনেক সময় বিচারকরা বলেন যে জুডিশিয়াল মাইন্ড ইউজ করো। আগে অতটা ভালো বুঝতাম না, যেহেতু আমি আইনের ছাত্র না। ওই জায়গাটায় কিন্তু শুধুমাত্র আইনের কথা বলা হয় নাই, আইনের অ্যাসেন্সগুলোর কথাও বলা হয়েছে। সো যে আলোচনাগুলি উনি বলছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে জিনিসগুলো নিয়ে উনি কথা বলেছেন, যেটা অ্যাপ্লিকেবল ছিল না এই আলোচনায়, একজন প্রধানমন্ত্রী, দেশের নির্বাহী ক্ষমতা যার হাতে, তার দৃষ্টি সকল জায়গায় থাকতে হবে, ছোট বিষয় থেকে বড় বিষয়। উনি পারে যে ছোটোখাটো ঘটনা ঘটলেও উনি জিনিসটা নজর রাখতে পারে। উনি একটা ক্রিকেট খেলা হলেও দেশের স্বার্থে সেই আনন্দে উৎসাহিত হয়, আবার একটা ক্রাইসিসের মোমেন্টে উনি ক্রাইসিস শেষ হওয়ার আগ পর্যন্ত উনি ঘুমাতে পারেন না। এইটার সাথে বাকি মন্ত্রণালয়, বাকি বডি কাজ করতেছে না, এইভাবে কথা বলার কোনো মানে হয় না। জি, উনি যখন যে কাজটা করেন, সেই কাজটা উনি জনস্বার্থে করেন, এবং সকল কিছুই উনার নখদর্পণে থাকার কথা। আপনি এখানেও এই টিভির একটা চিফ এক্সিকিউটিভ আছে, কি প্রোগ্রাম হচ্ছে, কে আসবে, এটা কিন্তু উনার জানার থাকার কথা। উনি যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ না করবে, ভালো চিফ এক্সিকিউটিভ হলে উনি কিন্তু ঘুমাবে না আমার এই লাইভ অনুষ্ঠানটা শেষ হওয়ার আগ পর্যন্ত। তার মানে না যে আপনি কাজ করতেছেন না, এই যে লাইট ক্যামেরাম্যান কাজ করতেছে না। সো যে ধরনের কথা যেভাবে বলা উচিত, শুধুমাত্র বিরোধিতার জন্য কথা না বলে, আমি শেষ করতেছি 1 মিনিটে, বিরোধিতার জন্য কথা না বলে আমরা চাই কি যে এদেশের সাধারণ মানুষ, জনগণ সুশাসন, সুবিচার পাক। এবং আমি মনে করি বিচারকরা যে ডিসিশনগুলি দিচ্ছে, এটা আমাদের সুশাসনের অন্তরায় না, সুশাসনকে আরও সুসংগঠিত করে এক্সিকিউটিভ জানি কোনো ভায়োলেশন না করতে পারে, এক্সিকিউটিভ জানি মিসইউজ অফ পাওয়ার না করতে পারে, সেখানেই আমাদের কোর্ট, আইন, ওইখানে বিচারকরা তাদের বিচার কার্য পরিচালনা। দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কক্সবাজার থেকে বলছিলাম। জি, নামটা বলুন। আমার নামটা আসলে টিভিতে বলাটা উচিত হবে না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করুন আপনি। আমি আমার পরিচয়টা আমি গোপন করতেছি, আমি কক্সবাজার থেকে বলতেছি। ঠিক আছে, বলুন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আদালতকে কেন বলতে হবে, এটার বিষয়টা হচ্ছে এখন হচ্ছে একটা নির্বাহী কর্মচারী যদি আপনার বিশেষ করে নদী দখল, অবৈধভাবে বালু উত্তোলন থেকে শুরু করে
যে কোনো ধরনের যে অবৈধ কার্যক্রমগুলো হচ্ছে, এগুলোতে যখন কোনো একজন ম্যাজিস্ট্রেট বাধা দিতে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে রাজনীতিবিদরা দাঁড়ায় যাচ্ছে। রাজনীতিবিদ, বিশেষ করে আমাদের এমপি মহোদয়রা এবং আদার্স যারা রাজনীতিবিদ আছে, তারা ওখানে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে নির্বাহী বিভাগ সরাসরি কোনো কাজ করতে পারছে না। জি, কক্সবাজার থেকে প্রশ্ন করেছেন মাসুদ তালুকদার, আপনি যদি বলেন। আমি ওনার প্রশ্নটা বুঝতে পারিনি। উনি বলতে যাচ্ছে যে কোনো কাজ কিংবা নির্দেশনা যখন করা শুরু হচ্ছে, তখন হচ্ছে যে রাজনীতিবিদরা সেই দুষ্ট লোকের পক্ষে দাঁড়িয়ে যায়, তারা বাধা দেয়, কাজটা তারা করতে দেয় না। আসলে দেখুন, তাদের স্বার্থের কারণে। প্রত্যেকটা মানুষ তো তার নিজের অবস্থান থেকে দেখে, উনি ওনার অবস্থান থেকে দেখেই বর্ণনা করেছেন। আমার ধারণা উনি যা দেখেন তা কতটুকু সঠিকভাবে দেখেছেন সেটা বিচারের ভারটা ওনার হাতেই, ওনার কাছেই থাকুক। আমি যা দেখি উনি ওখান থেকে তা কিন্তু দেখছেন না, দেখার মধ্যে অনেক সময়। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের করণীয় কাজ প্রচুর, কারণ রাজনীতিবিদরা জনগণকে, রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে, সুতরাং এটা। তবে বিষয়টা হলো এই, তারা এই যে বিষয়গুলো যেটা করেন, অপরাধীকে নিরপরাধ বানানো বা নিরপরাধীকে অপরাধ বানানো, এটার কিছু প্রবণতা তো আমাদের সমাজ ব্যবস্থায় আছেই। তবে এটা যে সকল রাজনীতিবিদদের সম্পর্কে ঢালাওভাবে উনি যে বলে গেলেন, বিষয়টা বোধহয় তা না। তবে এটা সাধারণত যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন কিছুটা ক্ষমতার দম্ভ তাদের আচরণের মধ্যে লক্ষ্য করা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মানিক ভাই একটা কথা বলেছেন যে 30 দশকে ক্ষমতার এইরকম অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপ্ট করতেন। কিন্তু দেখেন, আইনের প্রয়োগ সবসময়, আইনেরও একটা নিজের আইন বিকশিত হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য কোথায় জানেন, যে আমাদের সমাজ ব্যবস্থায় যা দেখছি, যে আইনের প্রয়োগ তার নিজস্ব উৎকর্ষতা লাভ করছে না। যেমন কি দেখছি আমরা, যে আপনি দেখেন একজন এক্সিকিউটিভ অথরিটি তার কর্তৃত্ব প্রয়োগ করার সময় তাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হয় যে আমি আমার দায়িত্ব পালন করছি, এটা আদালত আমাকে অবজার্ভ করছে। অর্থাৎ আমার এই দায়িত্ব বা কর্তব্য বা আমার অথরিটি এক্সারসাইজ করার সময় আমি যেন নিয়ম বা নীতি বহির্ভূত বা নিয়মের কোনো খেলাপ না হয়, কারণ আমি কি করছি তা আদালত দেখছে। এই আদালতকে যতক্ষণ পর্যন্ত বিবেচনায় নিবে, অর্থাৎ আদালতকে তোয়াক্কা করে চলবে, কারণ আদালতের কাছে তাকে জবাবদিহিতা আছে তার, এইটাকে যতক্ষণ মনে রাখবে, তখনই মনে রাখবেন নির্বাহী বিভাগের ক্ষমতা প্রয়োগের ভারসাম্য থাকবে এবং তারা ক্ষমতা প্রয়োগে কি বলে এটাকে ডেসপারেট হবে না। আপনি দেখেন একজন আইনসভার সদস্য, তার নির্বাহী ক্ষমতা থাকে কিভাবে? আমি তো কোথাও দেখিনি আমাদের সংবিধান বা কোনো আইনে একজন আইনসভার সদস্যের কোনো নির্বাহী ক্ষমতা আছে বলে আমার জানা নেই। কিন্তু আপনি দেখুন তো, একজন আইনসভার সদস্য যেখান থেকে নির্বাচিত হন, সেখানের প্রশাসনের কে আছে যে তার প্রভাবমুক্ত? এটা কেন হয়? এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, এই রাজনৈতিক সরকারের বিরুদ্ধে এগুলোই হলো তাদের অভিযোগ। আসলে যিনি রাজনৈতিক প্রতিনিধিত্ব, তারা পার্লামেন্টে গেছেন যে তারা আইন তৈরি করবেন। আবার একটা জিনিস দেখেন আপনি, বিচার ব্যবস্থা। আপনি আমাদের দেশে অধীনস্থ বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষ সবসময় খুব সমালোচনার দৃষ্টি নিয়ে কথা বলে। উচ্চ আদালত, এই নিম্ন আদালতের প্রতি কিন্তু উচ্চ আদালতের কর্তৃত্ব আছে। আমাদের সংবিধান সেই কর্তৃত্ব দিয়েছে যে উচ্চ আদালত কি করছে, শুধু নির্বাহী বা অন্য কেউকে নয়, নিম্ন আদালতও আইনসম্মত দায়িত্ব করছে কিনা পালন, সেটা দেখার কর্তৃত্বও কিন্তু উচ্চ আদালতের, এবং আমাদের সংবিধান তাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদের হাইকোর্ট বিভাগকে। আমি একটু শেষ করে দিচ্ছি, দাঁড়ান। এখন জুডিশিয়াল অ্যাক্টিভিজম এটা ওয়ার্ল্ড ওয়াইড, তবে আমাদের দেশে ব্যাপক। আমাদের আদালত, উচ্চ আদালতকে আমি বারবার দেখেছি, বহুবার দেখেছি। ইভেন শামসুদ্দিন মানিক ভাই আজকে আফসোস করেছেন এখানে যে কাজগুলো আমার করার কথা ছিল না আমি করেছি। এখন এই এসপি ডিসিদেরকে কেন ডাকানো হয়, এবং এই ডাকার পরে এই ঘটনাগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যে উদ্দেশ্য, মানে আপনি বিক্ষিপ্ত উদাহরণ তৈরি করা, যাকে ডাকলেন তিনি হয়তো বিব্রত। যেমন কে একজনে বলছেন যে আত্মহত্যা করার মতো সমস্যা অনেক সময় হয়ে গেছে, যে এত ক্ষমতাধর ব্যক্তিকে আদালতে এনে দাঁড় করিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো কি, ওই মানুষটি, তাকে দেখা গেছে দ্বিতীয়বার তৃতীয়বার সে আবার একই রকম ভুল করেছে। অবশ্য অনেক সময় এরকম ভুল অনিচ্ছাকৃতও হয়ে যায় অনেকের। তো আমি যে কথাগুলো বলছি দেখেন, এখন বিষয়টা হলো কি, আমরা যদি সেই 30 দশক, এখন এই আমাদের এই সমস্যাগুলো কেন হয়? মনি একটা কথা বলেছে, মনির কথাটা আমার যতটুকু আমি উপলব্ধি করেছি সেটা হলো এই যে আসলে দেখেন আপনি, মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু যখন মহামারী আকারে বাংলাদেশে,
সরকারের যারা যারা কর্তৃত্ব বা যথাযথ কর্তৃপক্ষরা এটাকে স্বীকার করতে চাচ্ছিলেন না, নানা রকম কথা বলেছে। ঢাকা শহরে বিশেষ করে 2জন মেয়র বললেন যে এগুলো বিএনপি গুজব ছড়াচ্ছে। মনি বুঝাতে চেয়েছে এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে টেলিফোন করলেন, ডেঙ্গু সম্পর্কে নির্দেশনা দিলেন এবং ওনার মোবাইলের কথা আমাদেরকে টেলিভিশনে ছবি তুলে দেখানো হয়েছে, আমার বক্তব্য হলো মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করার পরে আর এত অ্যাক্টিভ হয় কেন? আর ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর টেলিফোনের আগে ওনারা এত ইনঅ্যাক্টিভ থাকেন কেন? সাধারণ মানুষের প্রশ্নটা এখানেই। তো দেখেন আমি এইভাবে শেষ করে দিচ্ছি ভাই। আপনি আপা যদি হ্যাঁ মুক্তার বলেন। আমি 1 মিনিট বলে এটা শুনে আপনি বলেছেন এমন কিছু বুঝতে পারছেন আমরা, প্লিজ আচ্ছা বলেন। ধন্যবাদ। সেই ঘুরে ফিরে একই কথা আসে। আজকে অনেকগুলো কথা রিপ্লাই আমাকে দিতে হবে, নাহলে তো আমি সবকিছু অপূর্ণ থেকে যাবে। আমি যেটা এতক্ষণ নোট করলাম যে যদি আমি ভুল না করে থাকি, সংবিধানের 108, 109, 111, 112, 116, 116 এ এবং 147 অনুচ্ছেদের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট সহ সমগ্র বিচার বিভাগকে রাষ্ট্রের অন্য দুটি থেকে শুধু পৃথক করাই হয়নি, তাদের বিচারিক স্বাধীনতা সমুন্নত রাখা এবং 3টি বিভাগের মধ্যে সমতার ভারসাম্য নিশ্চিত করা হয়েছে। এটা হলো এই সংবিধানের এই অনুচ্ছেদগুলোতে বলা হয়েছে। এবং এখানে কোনো একক ব্যক্তি বা একক সংগঠন স্বেচ্ছাচারী হতে পারবে না, পরস্পরের পরিপূরক। এটা হলো মেইন কথা। এরপরে আমি আসি, এখানে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি আজকে বলতে চাচ্ছি, আজকে বিচার বিভাগ নিয়ে অনেক কথা বলে, স্বাধীনতা নিয়ে বলে, বিচার বিভাগ এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা বলে, ধর্ষণ নিয়ে অনেক কথা বলে। আমরা দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং দীর্ঘ 21 বছর কোনো মামলা পর্যন্ত নেওয়া হয় নাই বাংলাদেশের কোনো আদালতে, যিনি কিনা ছিলেন এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, প্রতিষ্ঠাতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। সেই জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি। আজকে অনেকে অনেক বড় কথা বলে। এরপরে আরও কথা আছে, প্রশাসনের ভিতরে প্রশাসন একটা রাষ্ট্র যখন চলে, বিভিন্ন যে বিভাগগুলো থাকে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আমি কাউকে ছোট করছি না, সবাই অনেক ক্ষেত্রে হয়, অনেকে সরকার বিরোধী থাকে, অনেকে আবার সরকার যাতে ভালোভাবে কাজ করতে হয় সেভাবে সহযোগিতা করে। এরকম যুগে যুগে যেই সরকার থেকে সেই সরকারের সবাই থেকে থাকে। এখন ওনারা বলে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে কেন এইসব ব্যাপারে হস্তক্ষেপ করে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি অতুলনীয়। উনি যতক্ষণ দেশের বাইরে থাকে বা দেশে থাকে সার্বক্ষণিক ওনার চিন্তা দেশের, উনি নিজে থেকেও দেশের জন্য বেশি ভাবে এবং ওনার সাথে এটা কারোর সাথে তুলনা করার মতো না। এটা উনি যদি কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করে বা না করে তা না, উনি ওনার কাজ করে যান। এটা ওনার এটা মজ্জাগত। উনি দেশকে নিয়ে সারাক্ষণই ভাবেন কিভাবে দেশের কি হয় কখন হয়। অতএব এখানে উনি যদি বিদেশ থেকে ফোনও করেন, ফোন কিন্তু উনি এই প্রথমবারই করেন। উনি সবসময় যখনই দেশের বাইরে যায়, দেশে তো থাকে খবর রাখি, বিদেশে গেলে উনি সবসময় দেশের কখন কি কোথায় হচ্ছে উনি ডিকটেশন দিতেই পারেন। এটাকে আমি কোনো অমূলক কিছু আমি মনে করি না। এরপরে বিএনপির সাবেক এমপি মনি আপা বললেন আদালত অবমাননার কথা। আদালত অবমাননা অবশ্যই দুঃখজনক ব্যাপার, যে করুক যখন করুক যে দলেরই করুক। আমরা গয়েশ্বর বাবুকে আমরা বলতে শুনেছি যে ওনাকে কোর্ট ডেকেছিলেন পর্যন্ত, উনি বলেছেন সব কোর্টই মুজিব কোর্টে বন্দী, তাই না? এই কথাটা কিন্তু উনি বলেছিলেন। আজকে আমি এই কথাগুলো বলতে চাই নাই, কিন্তু কথার পিঠে কথা, কিন্তু তাই বলে তুমি অধম বলে আমি উত্তম হইব না। আমরা কিন্তু বিশ্বাস করি যে না, এগুলো বন্ধ হওয়া উচিত। আইনের প্রতি সবাইকে শ্রদ্ধা, কারণ মানুষের শেষ আশ্রয়স্থল হলো সেটা। এরপরে বলি যে বলা হচ্ছে যে এখানে মাসুদ ভাই সিনিয়র পার্সন, উনি বলেছেন যে বিভিন্ন দখল হচ্ছে সরকারি লোক কর্তৃক বা এগুলা বলা হচ্ছে, এগুলো আমরা মনে করি যে এখন এগুলা প্রযোজ্য না। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের যিনি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উনি দেখা গেল যে বুড়িগঙ্গার দুই পাড়ে কীভাবে স্থাপনাগুলো সব ধুলোয় মিশিয়ে দেওয়া হলো এবং সমস্ত কিছু বেদখল মুক্ত করা হলো। সেগুলো শুধু আমরা বাংলাদেশের জনগণ দেখেছে, পৃথিবীর সবাই দেখেছে। এরপরে সমরাজাউল করিম আমাদের গৃহায়ণ গণপূর্তমন্ত্রী, সেখানেও তিনিও কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের যে সাঁড়াশি অভিযান চলেছে সেখানে কাউকে কিন্তু রেহাই দেওয়া হয়নি, তা সে যেই দলই করুক না কেন। অতএব আমরা কিন্তু সেই যে অচলায়তন ছিল সেটা আমরাই ভাঙতে পেরেছি, আওয়ামী লীগ সরকার। আর মনিয়াপা একটা কথা বলেছেন, অ্যান্টিবায়োটিক যেখানে লাগে সেখানে নাপার কথা, হ্যাঁ, কিন্তু অ্যান্টিবায়োটিক যেখানে লাগে সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিকই দিতে হবে, না পায় কাজ হবে না। ওই না পাওয়ার কাজ হলো সামান্য, কিন্তু আপনার গোড়ায় যদি হাত দিতে চান আপনার অ্যান্টিবায়োটিকই লাগবে। আর ধর্ষণের কথা বললেন, অবশ্যই ধর্ষণ যেখানে হোক, যে জায়গাতেই হোক, যে আমলই হোক, এটা নিন্দনীয়। যেমন আমরা দেখেছি ইয়াসমিন হত্যা, যেটা দিনাজপুরের, এবং
তখনকার প্রধানমন্ত্রী ইয়াসমিনের লাশের উপর পা দিয়ে উনি চায়নাতে গিয়েছিলেন নারী সম্মেলনে, সেটাও আমরা দেখেছি। আমরা সব আমলের গুলোই আমরা ধিক্কার জানাই, এখন হলে সেটাও জানাই। কিন্তু কথা আছে যে আমাদের এই সরকার কোনো ধর্ষণের মামলা এভাবে ফেলে রাখছে কিনা, বা এটা কোনো তৎপরতা কি কমে গেছে, বা কোনো তৎপর কিনা সরকারের ব্যাপারে সজাগ কিনা, অবশ্যই প্রত্যেকে স্বীকার করবে যে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরপরে আমি আরেকটা কথা বলবো যে আমাদের ডেঙ্গুর কথা বলা হয়েছে। আসলে এইবারকার যে ডেঙ্গুটা, এটা কিন্তু আমরা সবাই স্বীকার করতে বাধ্য যে একটু অন্যরকম ভাবে ব্যাপকতা লাভ করেছে। অন্যান্যবারও ডেঙ্গু হয়েছে অনেকেরই, কিন্তু এইবার একটু বেশিভাবেই ব্যাপক হয়েছে। এখন ডেঙ্গুতে আমাদের মেয়রদের কথা বললেন, সিটি কর্পোরেশনের আরও অনেকের কথা বললেন, সবাই কিন্তু জানপ্রাণ দিয়েই কাজ করছে। আমরা কিন্তু আসলে আমি নিজে কি করছি, আমরা এখানে যারা আছি আমরা সচেতন জনগণ, আমি বিশ্বাস করি প্রত্যেকেই আমরা নিজে কি করেছি সচেতনতামূলক কাজ হিসাবে। আমরা প্রত্যেকেই কাজ করতে হবে। ওই মেয়রের উপর, মেয়র যদি ভালো না কাজ করে মেয়রকে জনগণ প্রত্যাখ্যান করবে, অসুবিধা কি? আমার দলের থেকে তো বলাই হয়েছে যে জনগণের কাছে যে জনগণের জন্য কাজ করতে হবে, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, সেক্ষেত্রে সে সেরকম জবাব পাবে, অসুবিধা কি? তা আমার মনে হয় আমরা নিজেরা কি করেছি, শুধু সরকার একা ডেঙ্গু কেন মোকাবেলা করবে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেককে এগিয়ে আসতে। অনেক ধন্যবাদ আপা। মনি আপা যদি বলেন। জি, আসলে এতগুলো কথা জমা হয়ে আছে, যদি দয়া করে আপনি একটু সময় দিন। আমি কোনটা দিয়ে শুরু করব সেটাই পাচ্ছি না, কারণ আমি আবারও বলছি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর শ্রদ্ধাশীল বলেই আমরা কিছুই বলি নাই যখন বিচারের রায়ের আগে সুখব আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুখব আলীকে কখন খুঁজে পাওয়া গেল? দেশের বাইরে আরেকটা জেলখানায়। আদালতে যে মানুষটা উইটনেস হিসেবে সাক্ষী দিতে এসেছিল তাকে কিন্তু আদালত থেকে গায়েব করা হলো। সেই জন্য কিন্তু বিচার বিভাগের ওই রায়টা থেমে থাকে নাই। জাস্ট বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল বশত তারপরেও কিন্তু কিছুই বলি নাই। অনেক কিছুই অনেকভাবে হজম করে গিয়েছি। অনেক বিচার প্রহসনমূলক হয়েছে, হতে বাধ্য করা হয়েছে, তারপরেও কিন্তু আমরা চুপ থেকেছি। আজকে সব আমাদের মুক্তা আপা বললেন ইয়াসমিনের কথা। আমি মুক্তা আপাকে একজন লয়ার হিসেবে অনেক বিবেক সম্পন্ন মনে করি। আপনার নিশ্চয়ই মনে আছে ইয়াসমিনকে একজন পুলিশ কয়েকজন মিলে গ্যাংরেপ হয়েছিল। ইয়াসমিন, যেটার সাথে বিএনপির তৎকালীন সরকার মিনিমাম জড়িত না, যেহেতু সরকার ক্ষমতায় ছিল। আমি যদি সর্বশেষ বলি, সর্বশেষ জিআরপি থানায় যে ঘটনাটা ঘটেছে, ওসি সাহেব যখন একজন নিরাপদ মহিলাকে ধরে রাতভর ধর্ষণ করেছে, এতগুলো পুলিশ, সেটাও কিন্তু ছিল। আমরা আসলে গোয়েবেলসের থিওরিতেও বিশ্বাস করি না, সারাদিন গোয়েবেলসের থিওরি মুখস্থ করি না, কারণ সেই ইয়াসমিন হত্যাকে নিয়েই কিন্তু 96 নির্বাচনে বিএনপিকে চরমভাবে হেয় করা হয়েছিল, ভরাডুবিতে বাধ্য করা হয়েছিল, অনেক কাহিনী হয়েছিল। আমরা সেগুলো বলি না। আমরা যে কথাটা বলতে চাই, আমার ভাই টিটু ডান্ডাবিড়ির কথা বললেন। 10 জন মানুষকে আসামি করে 1 লক্ষ আসামি অজ্ঞাত। একজন আসামির কত আসামি? একটা মামলার আসামি 650 আসামির মধ্যে, সরি, একজন আসামি 650 মামলা, 650 মামলা। হাবিবুন্নবী সোহেল, ঢাকা দক্ষিণের বিএনপি সভাপতি, সেই 650 মামলার হাজিরা দিতে কতক্ষণ লাগে এটা টিটু সাহেব আর মুক্তা আপাদের অবশ্যই জানার কথা। এবং ডান্ডা পেরি তো এখানে কোনো ব্যাপারই না। নাসিরুদ্দিন পিন্টুর কথা আমরা কেউই ভুলে যাইনি, কিভাবে জেলখানায় তাকে মারা হয়েছে। সেই দিন কিন্তু আমরা কোনো আইনের রিট আমরা দেখিনি। এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ সেই পিন্টুরা কিন্তু বাংলাদেশেরই নাগরিক ছিল। সেই পিন্টু কিন্তু বাংলাদেশ এই মহান জাতীয় সংসদেরই সংসদ সদস্য ছিলেন। সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলতে চাই, গত 2-3 দিন আগের কথা। সম্প্রতি যেটা বলছিলাম যে কুইন আইনের জ্বর হলে কে ছাড়াবে, সম্প্রতি 3 জন বিচারপতিকে বিচার কার্য থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এখনো পরিষ্কার নয়, এবং তারা আর্থিক দুর্নীতিগ্রস্ত না অন্য কিছু, সেটাও কিন্তু জনগণকে খোলাসা করা হয় নাই। এই যে এত বড় শুভঙ্করের ফাঁকি, আমাদের কিন্তু এত বড় সাবেক বিচারপতি এখানে আমাদের সামনে উপস্থিত, উনি যদি আত্মসমালোচনায় স্বচ্ছভাবে বলতেন, যেভাবে উনি একটা কালো ব্যাস লাগিয়েছেন, আমি কিন্তু অনেক ধন্য হয়ে যেতাম। এই কারণে যে উনি আইনের জায়গায় সবার জন্য সমান। উনি কিন্তু এই বিচারপতি কারা আমি জানি না, তারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, সরকার দল করে আমি জানি না, আমার জানার দরকার নাই। কিন্তু তারা কেন থাকতে পারলো না, এটা কিন্তু জনগণ জানতে চায়, এটা আমাদের মনের কথা। এবং সেইখানে যদি আমি বলি যে ওই বিচার বিভাগ আমি সম্মানের সাথে বলছি, মহামান্য বিচার বিভাগ, যখন খালেদা জিয়ার রায়ের কথা হয়
74 বছরের একজন বৃদ্ধা, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেতা। ওখানে যখন আমি একজন সামান্য অ্যাডভোকেট হিসেবে কোনো মতো উকি ঝুঁকি দিয়ে দাঁড়ানোর সুযোগ পাই, তখন আমি কি দেখি? আমি ওইখানে দেখি যে বিচারপতিরা কেন জানি কথা বলার জন্য ওনার একটা স্পেস নেয়, হাফ অ্যান আওয়ার কিংবা আরও বেশি, তারপরে এসে কেন জানি এই কথাটা তো বিচারপতিরা জানে, আইনের সুবিধাই তো, আইনের গতিতেই সেটা চলবে। 2 ধারা না 5 ধারা না 8, 9, 10 ধারা, সেটা কিন্তু সবার জন্য সমান, খালেদা জিয়ার জন্য সমান। কিন্তু সেইখানে কিন্তু আমরা দেখি কানাকানির পরে এসে জবাব দেওয়া হয়, তার আবারও মানে আনসার্টেন অনেক দূরে তার জামিনের জন্য মামলার 1.5 তারিখ ফেলানো হয়। তো সেই জায়গায় কি আমি বলতে পারি না যে আইন সবার জন্য সমান, না আইনের প্রয়োগটা সমান, না আইন কারো কাছে কুক্ষিগত? আমারও তো জানতে ইচ্ছা করে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, একজন এই দেশের নাগরিক হিসেবে, এটা আমার অধিকার। আপনার মনে আছে, আপনাদের মনে আছে, গত কিছুদিন আগে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, উনি একটা অর্ডার দিয়েছিলেন যে কিছু কিছু জেলার ডিসিএসপিরা নিজেদেরকে জমিদার মনে করে। তারপর আমরা কি দেখেছি? আইনের প্রয়োগটা এমনভাবে দেখেছি যে জামালপুরের ডিসির যে ভাইরালটা প্রকাশিত হলো, এইখানে যদি কোনো সরকারি দলের ডিসি কিন্তু কোনো সরকারি লোক, কিন্তু কোনো সরকারি দলের লোক না, ডিসি আমার আপনার সবার জন্য সমান। যদি ওনারা বলতেন যে এই কাজটা খুব খারাপ হয়েছে, জঘন্যতর হয়েছে, আমরা খোঁজ নিয়ে শুনতে পেরেছি যে মহামান্য আদালত কেন বলেছেন, হয়তো ক্লিয়ারলি বলেন নাই, লজ্জায় অপমানে, মহামান্য আদালত বলেছেন যে প্রায় 64 জেলার মধ্যে প্রায় 43টার উপরে জেলায় এরকম ডিসিদের নাকি বিশেষ রুমে খাট পালং বিছানো থাকে। আমি একজন সাবেক সংসদ সদস্য, ডিসির চেয়ে আমার পজিশনটা কম না, কিন্তু আমি মুক্তাপা এবং টিটু ভাইকে বলতে চাই যে সংসদে কি কোনো খাট পালংয়ের অবস্থা আছে? সংসদে যদি খাট পালং না থাকে, তাহলে জামালপুরে সেই ডিসির সেই সম্মেলন কক্ষের কাছে কেন তাকে রুম করে খাট পালং বানাতে দেওয়া হলো? এটা রুল জারি যদি আমি দেখতাম, আমি ধন্য হয়ে যেতাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি স্যালুট করতাম, এই সরকারকেও স্যালুট করতাম। আমি আদালতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুরো স্যালুট করে আসতাম যে হ্যাঁ, এটা জনগণের জন্য কাজ করেছে। আদালত কি বলেছে? আদালত বলেছে নিজেকে জমিদারের মতো মনে করা হয়। যে এটা তো আদালতের রুলসের, ওইটা কোন রেগুলেশনে, কোন রুলসের মধ্যে এটা ফেলানো হবে আমি জানি না, কারণ আমি ওনাদের মতো এত বড় প্রথিতযশা অ্যাডভোকেট না, আমি সিম্পল মানুষ। তো সেই জায়গায় আমার জানার ইচ্ছা, এবং আমি লাস্ট এই কথাটা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগের উপকমিটির একজন সদস্য, প্লিজ আমি এইটুকু বলবো, উনি বলেছেন কয়েকদিন আগে, এটা ইউটিউবে আছে, যে উচ্চ আদালতে আদেশে প্রায় 300 দুর্ধর্ষ জঙ্গি জামিন পেয়েছে। এটা কিন্তু আমার কথা না, আওয়ামী লীগের উপকমিটির সদস্যের কথা, একজন ব্যারিস্টার, যে যদি 300 দুর্ধর্ষ জঙ্গি জামিন পেয়ে থাকে, কিংবা শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে, এখন সব কিছু নিয়ে যদি বিতর্ক গড়ায়, তাহলে এই উচ্চ আদালতকে আমরা আর কতদিন ধরিয়া রাখিব? ওই যে জিপিএ 5-এর মেয়েটা বলেছিল না, আই এম জিপিএ 5, তো ঠিক এইভাবে আমি কিন্তু সম্মান করতে চাই, সম্মানের জায়গায় থেকে আমি বলছি, আমি বিচার বিভাগকে শ্রদ্ধার সাথে বলছি যে এই অগমগ সব রুল আমার জারি করার দরকার না। যে রুলটা আমি জারি করব, সেই রুলটা আমি প্রয়োগের আমি অবস্থা দেখব, ফলাফল দেখব, প্রতিদিন আমি ওটা মনিটর করব, এবং সেই মনিটরের জন্য বলা হবে যে এই রুলটা পালন করে আমাকে এসে জবাব দেওয়া হোক। মিস্টার চৌধুরী, আচ্ছা দেখুন, দুটো মামলার ব্যাপারে আমাকে কথা বলতেই হচ্ছে, কারণ এই দুটো মামলার বিচারের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। একটি হলো ইয়াসমিন হত্যা মামলা, সেই মামলা আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে হাইকোর্টের প্রসিকিউটর, আমি একমাত্র প্রসিকিউটর ছিলাম। আরেকটি হচ্ছে সুখব আলীর কথা এই ম্যাডাম নীলুফার বলেছেন, সেটি সাইদির মামলার বিষয়। বিশ্বস্বর বালিকে হত্যা করা হয়েছিল, এটি ছিল অভিযোগ। তার সাক্ষী ছিল সুখব আলী। সুখব আলী যখন আমরা মামলা শুনি, সাইদের মামলা, তখন হঠাৎ আমরা শুনতে পেলাম, আমরা এভিডেন্স থেকে, যে সুখব আলী কলকাতা হাইকোর্টে যে হাজির, এবং সে স্বীকার করেছে তাকে 5 কোটি টাকা দিয়েছে সাইদি। এই 5 কোটি টাকার বিনিময়ে সে বাংলাদেশ থেকে পেরিয়ে ভারতে চলে গেছে। এই হলো সুখব আলীর ইতিহাস। সুখব আলীকে কেউ বাংলাদেশ থেকে বিতাড়িত করেনি, এটা আমি উইথ অথরিটি বলছি, কারণ আমি সেই সময় আপিল বিভাগে সাইদির মামলার শুনানি করছিলাম। আমি কিন্তু এভিডেন্সের ভিত্তিতে এই কথা বলছি। সুতরাং সুখব আলী তাকে কেউ বিতাড়িত করেনি, সে 5 কোটি টাকা পেয়ে আর সারা জীবনের যে হয়ে গেছে, তখন সে কলকাতা চলে গেছে, কলকাতা হাইকোর্টে তাকে পাওয়া গেছে। আরেকটি হলো ইয়াসমিন হত্যা মামলায় আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রসিকিউটর ছিলাম। সেইখানে ইয়াসমিন হত্যা মামলায় চকলেট আপা নামে
খালেদা জিয়ার ভগ্নী বোধহয়, উনি চেষ্টা করেছিলেন এই মামলা যেন দিনের আলো কখনো না দেখে। এই যে ভদ্রলোক অ্যাডভোকেট আব্দুর রহিম, প্রয়াত আব্দুর রহিম সাহেব, যিনি আমাদের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের পিতা, উনি তার একক প্রচেষ্টায় এই চকলেট আপা এবং খালেদা জিয়ার সমস্ত প্রভাব ভঙ্গ করে এই ইয়াসমিন হত্যা মামলাকে উনি দিনের আলো দেখেছেন, নাহলে ইয়াসমিন হত্যা মামলা কোনোদিনও হতো না। আরেকটি ব্যাপার, আমি এই অরাজনৈতিক আজকের যে ডিসকাশন সেখানে রাজনীতি আনতে চাই না, কিন্তু ডিটেনশনের কথাটি এমপি সাহেব বলেছেন। দেখুন, আজকাল কিন্তু ডিটেনশন হয় না, নিশ্চয়ই জানেন এটা। ডিটেনশনটা হলো স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 3-তে একটি বিনা বিচারে আটক রাখা, একটি অত্যন্ত চরম কি বলে অ্যান্টি রুল অফ ল একটি বিধান, আমাদের বিরোধী, আসলে মারাত্মকভাবে বিরোধী। এটি এখনো আছে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 2-3 এখনও আছে, কিন্তু এখন কিন্তু ডিটেনশন যেটা সেটা কিন্তু নাই। সেটা প্রতিদিন শত শত লোককে ডিটেন করা হতো। আমি বাধ্য হচ্ছি মানে একটি দলের কথা বলতে, বিএনপি জামাতের শাসন আমলে, এবং প্রতিদিন পার্টিকুলারলি জুনিয়র লয়ার যারা ছিল তারা কিন্তু এটা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করতো। আমার জুনিয়রকে আমি বলেছি, দেখো ডিটেনশনের মামলা, তুমি যাও হাইকোর্টে যেয়ে বলবা মাই লর্ড ডিটেনশন, তাহলে তুমি তোমার রুল অ্যাবসলিউট হয়ে যাবে। অর্থাৎ কিছুই নাই, এই বিনা বিচারে একেবারে অ্যাবিউজ অফ পাওয়ার টু দ্য হাইয়েস্ট ডিগ্রি এই সেকশন 3 অ্যাবিউজ করা হয়েছে। তারপরে আপনার এই বিচারের কথাই আসুক, ইনডেমনিটি অর্ডিন্যান্স কে জারি করেছিল যাতে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না হয়? তা শুধু বঙ্গবন্ধু হত্যাকারীরা, রিসেন্টলি এই খালেদা জিয়ার সরকারও কিন্তু এই যে তখন ছিল অপারেশন ক্লিন হার্টে যারা বিনা বিচারে হত্যা করেছে তাদের যেন বিচারে আনা না যায়, এই জন্য ইনডেমনিটি করেছিলেন কিন্তু খালেদা জিয়া। সুতরাং এইসব কথা বাড়ালে তো কথা বাড়ে। আরেকটি কথা নীলুফার ম্যাডামের ব্যাপারে বলতে হচ্ছে, যে সম্পূর্ণ নন পলিটিক্যাল কথা। উনি বলেছেন রুল পালন হচ্ছে না, এটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আমি যখন হাইকোর্ট বিভাগে ছিলাম, কোনো কর্তৃপক্ষের সাহস হতো না আমার রুল পালন না করার, বুঝলেন? কারণ তাকে যদি পরবর্তী, যার ফলে রুল পালন হয়নি বলে তো আমাকে বহু লোককে কোর্টে এসে আপনার দাঁড়া করে রাখতে হয়েছে, এবং তাদের থেকে রুল পালন আমি কোর্টেই বলেছি যে এখন লিখো, নাইলে আমি ছাড়বো না। তো এখন একটি মাত্র ঘটনার কথা উল্লেখ করতে পারি। আমি বহু আগে বিজিএমইএ ভবন ভাঙার আদেশ দিয়ে গেছিলাম, সেটি অ্যাপিল করে এই করে সেই বহুদিন, এখন স্টে অর্ডারে কিন্তু বাদ হয়ে গেছে, তারপরে এটি ভাঙা হচ্ছে না। কাল যদি আপিল বিভাগে এই রাজুকের চেয়ারম্যানকে এনে দাঁড়া করে দেওয়া হয়, সে বাধ্য হবে নাকে খত দিয়ে এটি ভাঙার অঙ্গীকার করতে এবং ভাঙতে। সুতরাং এই রুল পালন হচ্ছে না, এটা পুরোপুরি ঠিক নয়। এবং অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার তালুকদার যদি বলেন। জি দেখেন, আমরা শেষ পর্যায়ে আমি খুব একদম কাটা আমি দূরতে যেন না। দেখেন, স্পেশাল পাওয়ার্স একটা ডিটেইন করা হতো, এটা সঠিক বলেছেন জনাব শামসুদ্দিন চৌধুরী, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এখন একটা মামলা যখন করা হয়, এখন যে মামলাটা করা হয় থানায়, সেখানে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট থাকে, এক্সপ্লোসিভ অ্যাক্ট থাকে, প্যানেল অফেন্সেস থাকে। দেখা গেল সাবসিকুয়েন্টলি যখন চার্জশিট দেওয়া হচ্ছে, মামলায় পুলিশ রিপোর্ট দেওয়া হচ্ছে, তখন 3টা মামলা বানানো হচ্ছে। মজার ব্যাপার হলো, আগে যেমন শামসুদ্দিন চৌধুরী সাহেব আরও একটা কথা বলেছেন যে শত লোককে ডিটেইন করা হতো, কথাটা সঠিক ছিল, কিন্তু মজার ব্যাপার হলো এখন হাজার হাজার মানুষকে ডিটেইন করা হয় উইদাউট স্পেশাল পাওয়ার। এবং সেটা কিভাবে আপনি শুনেন, বেগম খালেদা জিয়ার একটা কথা না বলি আমি পারছি না, বিকজ আই এম ডাইরেক্টলি ইনভলভ উইথ দি প্রসেস অ্যাজ এ লয়ার। বেগম খালেদা জিয়া যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ন্ত্রিত আদালত দিয়ে প্রভাবিত করে সাজা দেওয়া হলো নিম্ন আদালতে, সেই বেগম খালেদা জিয়ার নামে যদুমধুরা বহু মামলা করেছে। সেই মামলাগুলো আমরা কি করলাম, আদালতের কাছে দরখাস্ত দিয়ে বললাম ওনাকে গ্রেপ্তার দেখানো হোক। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বলা হলো বারবার যে এটা দায়িত্ব হলো পুলিশের, অথচ আমাদের দেশের উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রিসিডেন্স, ইনহারেন্ট পাওয়ার অফ দি কোর্টস, এটা জনাব শামসুদ্দিন চৌধুরী আমার সাথে একমত হবেন যে আমরা যদি যখনই ইনফরমেশন দেব, এবং উচ্চ আদালতে সিদ্ধান্ত দিয়ে বলেছে খালেদা জিয়ার ব্যাপারেও, যে যখনই কোনো লয়ার অর দি পারসন কনসার্ন ইনফর্ম দি কোর্ট কনসার্ন যে শি ইজ ওয়ান্টেড ইন এ কেস, তখন আর পুলিশ তার এক্সিকিউট করছে কিনা বা তামিল করছে কিনা ওইগুলোর অপেক্ষা করার দরকার নেই। তারপরও দিনের পর দিন আমরা খালেদা জিয়াকে মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমরা করেছি। আমাদের ওকলাতনামা দিয়েছি, জেল অথরিটির অ্যাটাস্টেশন সহ আমাদের ওকলাতনামা রেকর্ডে নেওয়া হয়নি। অর্থাৎ বিষয়টা হলো কোনখানে
আপনি বিশেষ ক্ষমতা এখন সমাজে অ্যাপ্লিকেশন হয় না। বিশেষ ক্ষমতা আইনের মামলা এখন ঢাকাতেই অন্তত 500 আছে, আমি বলে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর একটা জিনিস যেটা বলছি, দেখুন আমাদের দেশের উচ্চ আদালতকে এত খাটো করে দেখার কোনো সুযোগ আমাদের আসলে কারোই থাকা উচিত না। উচ্চ আদালত এখনো আছে বলে হ্যাঁ, আমাদের উচ্চ আদালতের প্রতি সরকার বহুভাবে চেষ্টা করেছে। আমি একটা কথা না বলেই নয়, যেটা জাতির জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন মাসদার হোসেনের মামলার পর এটা ডিসাইড হয়ে গেল যে বিচার বিভাগের কর্তৃত্ব থাকবে সুপ্রিম কোর্টের উপরে। আমি এই কথাটা একটু শেষ করে দিচ্ছি আমি এইভাবে। কিন্তু দুর্ভাগ্য কি দেখেন, সুপ্রিম কোর্টের রুলস ফ্রেম করতে গিয়ে কি বলা হলো আপনি দেখেন, সেখানে বলা হলো এখন বিচার ব্যবস্থার উপযুক্ত কর্তৃপক্ষ নতুন করে ডিফাইন করা হলো। সেখানে কি করা হলো যে এখন শুধু নট অনলি সুপ্রিম কোর্ট, আইন মন্ত্রণালয় ইকুয়ালি উইল স্ট্যান্ড অ্যাজ উপযুক্ত কর্তৃপক্ষ অব দি জুডিশিয়ারি। তাহলে মন্ত্রণালয় দেখেন, আপনি আইন মন্ত্রণালয় যদি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের কর্তৃত্ব পায়, সেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করা কতটা কঠিন, এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। আমি শুধু লাস্ট কথাটা এইভাবে বলে শেষ করছি, হাইকোর্ট কেন করে আপনি দেখেন, না আমি এইভাবে, আপনি দেখেন লোন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়। যারা লোন দেয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সরকার প্রণোদনা দিয়ে ব্যাংকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট জামিন দেওয়ার শর্ত জুড়ে দেয় 3000 কোটি টাকা আগামী এত তারিখের মধ্যে জমা দিয়ে দেন, উচ্চ আদালত বলার পরে টাকা জমা দিয়ে দেয় এবং তারপর জামিনে মুক্ত পায়। অর্থাৎ এই যে বিষয়গুলা এখন আমাদের দেশের এত ব্যাপক কেন হাইকোর্ট বা উচ্চ আদালতে, কারণটা হলো ওই যথাযথ কর্তৃপক্ষ যদি যথাযথ দায়িত্ব পালন করতেন তাহলে আমাদের হাইকোর্টকে আর এদেশের দ্রুত বিচার ব্যবস্থা যেটা বলছেন নূরজাহান, আমি খুব পরিষ্কার ভাষায় বলি, তাহলে নূরজাহানের মুখ দিয়েই তো বললো 35,000 টাকার মামলা, 35,000 মামলার জট পড়লো কেন? সুতরাং ওইটা বিশেষ বিষয়, চুজ অ্যান্ড পিক হচ্ছে, যেমন খালেদা জিয়ার মামলা, তারপরে মামলা তারেক রহমানের মামলা। আচ্ছা আমি এইগুলো 35 লক্ষ মামলা কেন জট হলো? আচ্ছা প্রথম কথা হলো ওনার এগুলো রাজনৈতিক বিবেচনায় করা হচ্ছে খালেদা জিয়ার মামলা চমক দেখানোর জন্য। খালেদা জিয়ার মামলার ব্যাপারে সর্বশেষ তথ্য যেটা আমার কাছে আছে, ওনার ম্যাক্সিমাম মামলায় ওনার জামিন হয়ে গিয়েছে এবং আমাদের বক্তব্য যেটা, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমরা দেইও নাই, আমরা মামলার কিছুই না। খালেদা জিয়ার মামলা রায় দিয়েছে আদালত, মামলা দায়ের করা হয়েছিল তত্ত্বাবধায়কের আমলে, আমরা কিছুই না। কোর্টের ব্যাপার সেটা আপনার আমলে না, আমি আমাকে শেষ করতে দেন। আপনার সময় আমি বলছি আপনার আমলে আপনি ভুল তথ্য দিবেন। মামলা দিয়েছে, মামলা অনেক দিন চলেছে, 10 বছরের মতো, তারপরে কোর্টে সাজা হয়েছে, সেটা ওনার লয়ার উনি নিযুক্ত করেছেন, সেটা আইনানুগ ব্যাপার। আর উনি জামিন পেলেও আমাদের আপত্তি নাই, না পেলেও আপত্তি নেই, আমরা আমাদের মতো আছি, এটা আইনগত ব্যাপার, আমি এটা বোঝাতে চাচ্ছি। এরপরে তবে সম্ভবত 2টো মামলা এখন বেল বাকি আছে। তো যেটা আমি দেখলাম ওনাদের বক্তব্যে, মানে বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়ি, ওনারাই মনে হয় একটু ধীরে চলনীতি গ্রহণ করেছেন। আই থিঙ্ক ওনারা নিজেরাও হয়তো চান কিনা যে খালেদা জিয়ার জামিনটা হোক। ওই 2টা বেল পেলে উনি বেরোতে পারবেন না, তার তো যাই হোক সেটা তো আছে, জানি কনভিকশন আছে, কনভিকশনের ওইটা না ওই দুটার কথাই বলছে, ওই বেল নূরজাহান সেই দুটার কথাই বলছে। না ওই বেল তো পেন্ডিংই না, ওই খালেদা জিয়া যে কনভিকশন হয়েছে সেই বেলের অ্যাপ্লিকেশন পেন্ডিং না, সেটা তো আপিল বিভাগে প্রথম লিভ পাবে, তারপরে না বেলের প্রশ্ন হবে। এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি ওই দুইটাই বাকি, কিছুদিন আগে না ওই বেলই পেন্ডিং না, এটা আপনারা কনফিউজ করেন। কেউ বলছি না তো বেল পেন্ডিং না, আপিলও পেন্ডিং না। খালেদা জিয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিলই করেনি এখনো, আপিলে শোনেন সুপ্রিম এই সিচুয়েশনে যেতে না, বাসু সাহেব আমি দায়িত্ব নিয়ে বলছি আপিল করেছে না, বাসু সাহেব আমি বলি, আপিল বিভাগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে হলে যদি 4টা সিচুয়েশন আছে যেখানে আপিলটা অটোমেটিক, এই 4 সিচুয়েশনে কিন্তু খালেদা জিয়া পড়েন না। তাকে প্রথম আপিলের জন্য আপিল বিভাগ থেকে লিভ নিতে হবে, সেই লিভের জন্য দরখাস্ত হবে, দরখাস্তের শুনানি হবে, তারপরে লিভ দিলে তারপরে আপিলের প্রশ্ন আসবে, সেই লিভ অ্যাপ্লিকেশনটাই পেন্ডিং, কোনো আপিল পেন্ডিং নয়। সুতরাং সেখানে এই মুহূর্তে বেইলের কোনো প্রশ্নই আসে না। এবং ওনারা কিন্তু ধীরে চলনীতি গ্রহণ করেছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তারা ওই লিভ অ্যাপ্লিকেশনটা মুভ করছে না, এটাই আমি বলতে চেয়েছি। এটা হলো এক। দ্বিতীয়ত হলো যে ওনারা বলেছে, আমার যেটা স্পষ্ট মনে পড়ে যে সাবিকুন নাহার সনি ছিলেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী, সনি কেন মারা গিয়েছিল? ছাত্রদলের 2 গ্রুপের বন্দুক যুদ্ধে, টেন্ডার বাণিজ্য নিয়ে, সেগুলো কিন্তু আমরা বলিনি। আজকে ওনারা সুশাসনের কথা বলে, ওনাদের কাছ থেকে শুনতে ভালো লাগে। ওই যে কোন ডিসির খাট পালংয়ের কথা বলতে চাচ্ছেন, এই ব্যাপারে রিট হইলে আপনি অনেক খুশি হতেন। আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, আপনি গিয়ে রিটটা করেন না, সমস্যা কি? আর একজন জেলা প্রশাসক, আপনি তো একজন সাধারণ নাগরিক, আপনি আইনের প্রতি সচেতন না? না আমি ওনাকে বলি প্লিজ। আর বাংলাদেশে অনেক জেলা প্রশাসক আছে,
64 জেলা 64 জন ইতিপূর্ব ছিল, ওএসডি করা হয়েছে না, ওএসডি করা হয়েছে। একজন জেলা এবং তদন্তাধীন একজন জেলা প্রশাসকের কারণে আপনি সমগ্র জেলা প্রশাসককে আপনি দূষিত করতে পারেন না। এটা আমি অবশ্যই আপত্তি জানাবো। একজনের জন্য আপনার সব পেশাতেই খারাপ ভালো আছে, কিন্তু দেখতে হবে যে আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। অবশ্যই নিয়েছে, কারণ আমরা আইনের শাসনে বিশ্বাসী, সুশাসনে বিশ্বাসী। এরপর আমি আরেকটা কথা বলবো যে হাইকোর্টের বিচারপতিদের কথা বলা হয়েছে, ওনাদেরকে কি কারণে, তো মনিয়া আপার জ্ঞাতার্থে বলছি ওনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, যেটা আমি পত্রপত্রিকায় পড়েছি, দুর্নীতির অভিযোগ। আপাতত ওনাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্তাধীন। এখন লাস্ট কথা বলি, আজকে আমরা এত কথা বলি সঞ্চালক সাহেব, আজকে আমরা এত কথা বলি, মুখে আমাদের খই ফোটে। আমরা কি দেখেছি, এই যে গ্রেনেড হামলা করে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল, 24 জন মারা গেল, সেই ব্যাপারটা আমরা একটু মনে করি না? তখন কি হয়েছিল? তখন বিচার, শাসন, আইন বিভাগ, সমস্ত রাষ্ট্রযন্ত্র একজোট করেছিল কারা? শুধুমাত্র এই নেত্রীকে মারার জন্য, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য। সেগুলো কিন্তু আমরা ভুলে যাই নাই। অতএব আপনারা যদি আগে নিজে আয়নায় চেহারা দেখেন তাহলে ভালো হয়। সবচেয়ে বড় কথা হলো যে আমরা কখনো চাই না যে এগুলা হোক, কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যাদের আমলে ঘটনা ঘটেছে, লুকিং ফর শত্রুজ, এগুলো সবাই জানি আমরা। অতএব ওই যে বেশি ময়লা ঘাটাঘাটি করলে নিজেদের গন্ধই বের হয়। আমরা চাই না কোনো গন্ধ বেরোক, সবাই ভালোভাবে চলুক এবং পজিটিভ কথা বলুক। আওয়ামী লীগ যতদিন থাকবে বিএনপির সমালোচনা করবে, আর আশা করবে বিএনপি আওয়ামী লীগের আমরা আমাদের আত্মসমালোচনা করি, আমরা করতে পারি। হ্যাঁ, আমরা কোনো সাধু না, আমরা আমাদের দোষ নিজেরা ধরতে পারি, আবার আমরা সংশোধিত হতে পারি। আর আপনাদের সমস্যা হলো, মাসুদ ভাই শ্রদ্ধা রেখেই বলি, আপনারা কখনো স্বীকার করেন না, অপরাধ কম করি। আপনারা তুলসী পাতা, দুধে দেওয়া তুলসী পাতা। সমস্যা হলো এখানে যে আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা, যে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা যে মৌলনীতির উপর প্রতিষ্ঠিত, এটাকে বলা হয় প্রিজাম্পশন অফ ইনোসেন্স, নির্দোষতার প্রলোভতা। তো এটার অর্থ হলো যে আমাদের যে আদালতে যে সাক্ষ্য আসবে, যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য দ্বারা প্রমাণিত না হবে যে একজন ব্যক্তি অপরাধী, ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালত ধরে নেবে যে সে নির্দোষ। এবং ওই জন্যই কিন্তু আপনি দেখবেন একজন ম্যাজিস্ট্রেট বা একজন জজ সাহেব যখন একটা ফৌজদারি মামলা রায় দেন, তাকে কিন্তু অর্ডারিং পোর্শনের আগে লিখতে হয় যে প্রসিকিউশন হ্যাজ বিন এবল টু প্রুভ দি চার্জ লেভেল এগেইনস্ট দি অ্যাকিউজড বিয়ন্ড অল রিজনেবল ডাউট। অর্থাৎ যদি সামান্যতম ডাউটও যদি থাকে, ওইটার বেনিফিট কিন্তু অপরাধী পাবে। কিন্তু আমরা কি দেখছি যে আমাদের সংবিধানে একটা অনুচ্ছেদ আছে, সেখানে বলা আছে যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার। অর্থাৎ কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, কারোর সাথে নির্দয়, অমানবিক অথবা অবমাননাকর আচরণ করা যাবে না, বা অবমাননাকর সাজা দেওয়া যাবে না। এখন সাজা হচ্ছে 5 ধরনের। একটা হলো যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড, আর একটা হলো জরিমানা, আর হলো সম্পত্তির বাজেয়াপ্তি। আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন এই যে উচ্চ আদালতে বিভিন্ন মামলার কিন্তু বিচারের পূর্বেই বিভিন্ন লোকজনকে ডাকা হয় এবং ডাকে তাদেরকে করজোরে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কিন্তু আমাদের সংবিধান কিন্তু অনুমোদন করে না। এবং সংবিধানে কিন্তু এই যে 85 সংশোধনীর মাধ্যমে যে নতুন একটা অনুচ্ছেদ সংযোজিত হয়েছে 7 ক, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে সেটা হচ্ছিল রাষ্ট্রদ্রোহসম অপরাধ হবে। তাহলে আমি যদি ধরেন সংবিধানে যে নির্দেশনা দেওয়া আছে, আমি যদি সংবিধানের নির্দেশনা না মানি, সংবিধান যদি না মেনে চলি, তাহলে সেটা কিন্তু ইট অ্যাটাকস 7 ক অফ দ্য কনস্টিটিউশন আর কি। তো এইসব ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে। মিস্টার টিটো, শেষ করবো আমরা। আসলে আমরা যে জিনিসটা আমি মনে করি যে সবার করা উচিত, যে সেটা হলো যে আমাদের এই বিচার বিভাগকে স্বাধীনভাবে কার্যক্রম করার সুযোগ দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা সবার আগে বজায় রাখতে হবে। এটা আমাদের জন্যও মঙ্গল এবং সবার জন্যই মঙ্গল। কিন্তু আমাদের এই বিএনপির যারা আলোচনায় আসেন, তারা সবসময় সব কিছু ওই ডেঙ্গুর সচেতনতার মধ্যেও যে খালেদা জিয়ার মুক্তির খুঁজে পান, যে কোনো জিনিসের মধ্যেই সবসময় সরকারের সমালোচনাটাকে প্রাধান্য দেন। আমাদের যে আলোচনার আজকে বিষয়বস্তু ছিল যে সব কিছুতে হাইকোর্টকে আসতে হবে কেন, আমার যেটা বক্তব্য আমি শুরুতেও বলেছি, এভাবে আমি শেষ করতে চাই যে আমাদের এই যে হাইকোর্টের যে সুপ্রিমেসি, এই যে আমাদের সংবিধান যে ক্ষমতা তাকে দিয়েছে এবং আমাদের যে সাধারণ জনগণকে যে অধিকারগুলি, মৌলিক অধিকারগুলি দিয়েছে, এই মৌলিক অধিকারগুলি সম্পর্কে আমরা দিন দিন সচেতনতা বাড়ছে এবং এই সচেতনতা বাড়ছে বলেই এই সচেতন মানুষগুলি এখন কোর্টে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো প্রশ্নের উত্তর আমার কাছে না
করে ওনারা যদি মনে করেন যে ওনারা সংক্ষুব্ধ হয়েছেন, ওনারা যাক হাইকোর্টে। যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে তো ওনাদেরই লাভ। তাহলে খালেদা জিয়া ন্যায় বিচারের মাধ্যমে বের হয়ে আসবে, ওটার উপর ওনারা আস্থা রাখুক যে হ্যাঁ ন্যায় বিচার হবে যথাযথভাবে, আইনি কার্যক্রমে ওনারা আপিল করুক। আপিল করলে যদি আপিলে সুযোগ থাকে অনুমতি আগে দিতে হবে, এবং সেটাই কিন্তু করতেছেন না ওনারা। খালেদা জিয়াকে জেলে রেখে এটাও একটা রাজনীতির অংশ হিসেবে বক্তব্য আছে। দেখুন ওনারা যেটা বলছে, ওই যে ইনি যেমন বলছে যে আদালতের প্রতি আস্থা রাখেন, আদালতের প্রতি আমাদের আস্থা আছে, কারণ এছাড়া আর কোনো জায়গায় তো আস্থা নেই আমাদের। আর আদালতের প্রতি আস্থা আছে বললেই আমরা আমাদের, এখন মজার ব্যাপার হলো দুইটা কথা কিন্তু ওনাদের কথা থেকে বেরিয়ে আসছে। আমরা আমাদের আইনি পদ্ধতি, আদালতের আস্থা আছে যেহেতু নেত্রী আপনাদের কারাগারে, যেমন দেখেন আইনের তাহলে সমস্যা কোথায়? শুনুন, আইনের কিভাবে আমরা আমাদের পদ্ধতিতে আমরা অগ্রসর হব এইটা ওনারা চান আমাদেরকে প্রেসক্রাইব করতে, নাম্বার ওয়ান। আর একটা হলো বিরোধী রাজনৈতিক দল এদেশে কি জন্য থাকে? সরকারের সমালোচনা করার অর্থটা হলে এই সমালোচনা মানি গঠনমূলক এবং সরকারের ভুলকে ধরিয়ে দেওয়া। জি, কিন্তু এরা মনে করে সরকারের সমালোচনা করা, ওনাদের মানসিকতাটা হয়ে গেছে এইরকম যে একটা ডোমেস্টিক বিরোধী দল পার্লামেন্টে বানিয়েছে, এইরকম বিএনপি সহ দেশে যত রাজনৈতিক দল আছে সবাই শুধু সরকারের। আপনাদের একজন নেতা ডক্টর জাফরুল্লাহ দোষটা কিন্তু আপনাদের উপরে চাপিয়েছিলেন। উনি আমাদের নেতা না, প্লিজ। উনি আপনাদের এই যে খালেদা জিয়ার এই খালেদা জিয়াকে মুক্তি করা হচ্ছে না, এই জন্য খালেদা জিয়ার আইনজীবীর এই দায়ী। এটা কিন্তু আমি টিটু সাহেবের কথা দিয়ে শুরু করছি। শুরু না, শেষ করবো না, একটু বলতে দিবেন। কোর্টের খালেদা জিয়ার মামলার উনারা অনেক উদার, আমরাই বের করছি না, ঠিক আছে? তো উনার যে প্রথম মামলার রায়টা হলো বকশীবাজার থেকে নথি আসতে হাইকোর্ট থেকে 5 মিনিটের রাস্তা নথি আসতে লেগেছিল 2 মাস। যেদিন ওনার বকশীবাজারের ওই মামলা নথি আসার পরে যেদিন জামিন হলো, কুমিল্লা থেকে একটা গাড়ি পুরানোর মামলায় নথি আসতে লেগেছে 1 ঘন্টা। তো আদালত এইখানেই বোঝা যায় যে আদালত কতটা নিরপেক্ষ থাকতে পারে। সেইখানে আমি ইনডেমনিটি বিল নিয়ে আমাদের সাবেক বিচারপতি যে কথাটা বললেন, আমি খুব দুঃখ পেলাম, কারণ ওনারা অনেক ইতিহাস জানে, আমরা পড়ে শিখেছি, ওনারা ওই সময়টা ছিল। ইনডেমনিটি প্রথম যে বিলটা আসছিল 75-এর পরে, সেটা কিন্তু মুস্তাক সাহেবের বিল। মুস্তাক সাহেব ইনডেমনিটি নিয়ে এসেছিল। তারপরে আমি বলি, উনি এরপরে যে কথাটা বলছে 1/11 আমাকে একটু শেষ করতে দেন। 1/11 সরকারের সময়, 1/11 সরকারের সময় আজকের প্রধানমন্ত্রী উনি সংসদে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি প্লিজ উনি কেন ইনডেমনিটি বাতিল করেননি যদি এটাই বলেন? মুস্তাককে কে চালাতো? জিয়াউর রহমান চালাতো, যে নাকি আসল খুনি, বঙ্গবন্ধুর আসল খুনি জিয়াউর রহমান। আমি অ্যাঙ্কার সাহেব আমি বলছি, বলেছে 1/11 আমাদের আন্দোলনের ফসল। আমি জানতে চাই আপনাদের মাধ্যমে 1/11 সরকারের কি কোনো লিখিত বা অলিখিত ইনডেমনিটি আসে নাই? লিখিত আসতে পারে না, অলিখিত কি ইনডেমনিটি আসে নাই? সেখানে কি কোনো বিচার হয়েছিল? আমি ডিসির কথা বলেছি, আমি ডিসির কথাটা একটু বলবো, আমাকে কিন্তু কোনো সময় দেওয়া হয় না। ডিসির কথা বাংলাদেশের শোনেন, যত কিছু সবকিছু ওনাদের আমলে হয়েছে। ডিসির যে অবস্থা, ডিসির বাড়ি কোথায়? আমার মনে হয় সেই নর্থ বেঙ্গলের আমার মনে হয় আমার সময়টুকু নষ্ট করছেন। শুনেন, এমনি কিছু হবে আমি বলি ইনডেমনিটি অধ্যাদেশ, ক্রস ফায়ার, ক্লিন হার্ট, যত রকমের কালাকানুন সব ওনারা উপহার দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো তারা নবম জাতীয় সংসদের আগে এসে বলেছিল যে আমরা এসে ব্যাপ তুলে দিব, যে হাইকোর্টে যে শতপ্রণোদিত হয়ে রুল দেয়, মানুষকে মেরে ফেলছে, হাইকোর্টে যে মানুষের বিষয় সম্পর্কে যে রিট করা হয়, কি সেই বিষয়গুলো পেরেছিল? এই বিষয়গুলো আমি মনে করি যে এক সেন্সে কিন্তু আরেকটা মেসেজ আমাদেরকে দেয়। এই যে না না, আমি একটু শেষ করি, আমি শেষ করি, আমি সাপ্লিমেন্ট করি আপনাকে। 21 আগস্টের কথা বলেন, 30 মের কথা আপনারা বলেন না। আপনারা এই যে হাইকোর্টে 30 মের কথা বলেন না, 25 ফেব্রুয়ারির কথা বলেন না, যে এত বড় দুর্ঘটনা ঘটেছে একবার কি 25 হস্তক্ষেপ যেটা, এটা দিয়ে কিন্তু এটাও প্রমাণিত হয় যে আমাদের বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করছে সম্পূর্ণভাবে, এবং হাইকোর্ট যখন যেটা তাদের মনোভূত হয় সেটা তারা দিতে পারে। শোনেন, এটা দিয়ে কিন্তু এটাও কিন্তু আসে। আজকে যদি হাইকোর্ট থেকে অমুককে শোকজ না করা হতো, রুল করা না হইতো, অমুক ডিসিএসপি কে কোর্টে আসতে না বলা হইতো, তখন ওনারা বলতো যে হাইকোর্টে এইটাও তো করা যায় না, হাইকোর্টে সব বন্ধ করে রাখছে, আপনারা বের করেছেন সব বিষয় 687 এই জেলখানা থেকে বের করতে শান্তি 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 আমার জন্য না, একটা লিগ্যাল
পয়েন্টে যাই। মানিক ভাই আমি একটা লাইন মানিক ভাই আমি নুরজাহান বোন আমি তোমাকে একটা লাইন আমি একটা লাইন ফেরদৌস ভাই আমি শুনলেন একটা লাইন শুনেন ওই যে আপনি বললেন যে কত নিরপেক্ষভাবে বিচার হচ্ছে সেই বিচারটার একটা উদাহরণ আপনাকে তুলে দিচ্ছি আপনার কথাটাকে সাপ্লিমেন্ট করে আমি এইভাবে সাপ্লিমেন্ট করি আমি আদালতে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার জন্য বললাম বিচারককে যে আপনি দয়া করে আমাদেরকে 21 তারিখ ডেট দেন পাবলিক প্রসিকিউটর বললেন 2 তারিখ ডেট দেন অনেকক্ষণ কথা বলার পর আমার যুক্তিকে গ্রহণযোগ্য বিবেচনা হয় 21 তারিখ ডেট দিলেন সবচেয়ে মজার ব্যাপার কি শুনবেন 21 তারিখে দেখা গেল ওইখানে ওই বিচারক আর নাই নতুন বিচারক তাহলে আপনি বিচারপতির অবস্থা দেখেন কথা বলবার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন